সময় সময় তার আপন গতিতে বহমান, নদীর স্রোতের মতো বহমান সে। কারোর জন্য একরত্তিও থেমে থাকে না। অথচ সময়ের পরিক্রমায় মানুষের শ্বাস আটকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। মনে হয় জীবনটা বুঝি এখানেই শেষ, আর সামনে এগিয়ে যাওয়ার ধৈর্য বা সহ্য শক্তি কোনোটাই নেই। এত এত লড়াই করার সামর্থ্য নেই, কিন্তু না চাইতেও আমাদের জীবন এগিয়ে নিতে হয়। এই জীবন নামক বোঝাটা মাঝে মাঝে কতটা ভারী হয় সেটাই ভঙ্গুর দুই কাঁধে আর বয়ে নেওয়া অসম্ভব হয়ে পড়ে। মনে মনে কত ফরিয়াদ করি, ওপরালা আমাকে মুক্তি দাও। হাতের এক মুঠো বালির মতো ঝরঝর করে বয়ে গেছে সময়, কেটে গেছে 3টে দিন। স্রোত এখন সুস্থ, নার্সিং হোম থেকে ওকে ডিসচার্জ করা হয়েছে। আরবি এই 3টে দিনে নার্সিং হোমে ছিল। আয়েশও তাই, যতটা পেরেছে ছেলের কাছে থেকেছে। বলতে গেলেই এখানে আরবির সংসার বসে গেছে। তবে বদলে গেছে তাদের মধ্যকার সম্পর্ক। আরবি বরাবরের মতো নির্বিকার। আয়েশের মধ্যে ভালোবাসার চেয়ে বেশি এখন একরাশ জড়তা আর কুণ্ঠা। সম্পর্কের বেড়াজালে এরা এতটাই কুণ্ঠিত যে একে অপরের সাথে কথা পর্যন্ত বলতে পারছে না। তবে কোথায় গিয়ে দাঁড়াবে এই সম্পর্কের পরিণতি? আয়েশের পরিচয় এখন সবাই জানে সে শায়র খানের কল্পনা রাজ্যে রাজ করা তথাকথিত সেই রাজা। শায়ন একদিন হুট করেই বলেছিল আয়েশকে, আমাদের স্বর্গ থাকলে হয়তো তোমার মতো হতো। সায়ন তো তখনও জানে আয়েশই তাদের স্বর্গ। সুলতানা বেগম আর সাউদা জানার পর তাকে জাপটে ধরে এত বছরের জমিয়ে রাখা কান্নাগুলো উগরে দিয়েছে। আয়েশ দেখেছে তার নিজের স্বজনদের আকুতি, তাদের অসহায়ত্ব। স্রোতকে নিয়ে আয়াস আরবি আজ তাদের বাড়ি ফিরে এসেছে। স্রোতের সাথে দেখা করতে এসেছে চৌধুরী পরিবারের সবাই, বাদ নেই তানিয়া চৌধুরী, নির্জনা চৌধুরীও। আরবি সবাইকে একসাথে দেখে বেশ অবাক হয়, তবে নিজের চমকিত বদন প্রদর্শন না করে স্বাভাবিকভাবেই কথা বলে মেয়েদের সাথে নাস্তার আয়োজন করতে যায়। সোফার এক কোণে বসে অজানা ভয়ে কেঁদে যাচ্ছে আফসানা চৌধুরী। আয়েশ কি তাদের ভুল বুঝলো? সে কি তবে দূরে সরে যাবে? তবে আফসানা বেগমকে অবাক করে দিয়ে আয়াস তার পায়ের কাছে বসে, মায়ের হাঁটুতে মাথা রেখে তীক্ষ্ণ কণ্ঠে ডাকে, আম্মু। আয়াসের ডাক শুনে কান্নার বেগ বেড়ে যায় আফসানা চৌধুরীর। কান্নার তোপে হালকা মেদযুক্ত শরীরটা দুলে ওঠে। আয়াস মায়ের চোখ মুছিয়ে মাথা তুলে মায়ের 2 হাতে চুমু খেয়ে বলে, তুমি কাঁদছো কেন? কিছুর জন্য? কি ভাবছো তুমি? আমি তোমাকে বলে যাব? এবার কি সম্ভব আম্মু? সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম অস্ত যায়, এটা সবসময় চিরন্তন সত্য। তেমনি তুমি আমার মা, এটাও চিরন্তন সত্য। আর ওই মহিলার সাথে আমার কোনো সম্পর্ক নেই, থাকতে পারে না। তবে কিসের ইনসিকিউরিটি থেকে কাঁদছো? আমাকে চেনো না তুমি? আফসানা বেগম জড়িয়ে ধরে ছেলেকে, চুমুতে ভরিয়ে তোলে ছেলের সমগ্র মুখশ্রী। থেমে নেই জাহানারা বেগমও। দাদু ভাই, আয়েশ পেছন ঘুরে একবার দাদির দিকে চায়। এই মহিলা একটু কর্কশভাষী, এক কূটনৈতিক বটে, তবে এই মহিলা তাকে চরম ভালোবাসে। আয়েশ মুচকি এসে জাহানারা বেগমকে বলে, কি বুড়ি, কি বলতে চাচ্ছ? এই তো যে তুই আমার রক্ত না? আয়েশ মজার ছলে বললেও জাহানারা বেগমের চোখে পানি ছেড়ে দিয়ে বলে, দাদু ভাই, কে কাকে জন্ম দিয়েছে, কে পেলেছে, আমি অত কিছু জানি না। শুধু এটুকু জানি তুমি আমার বড় নাতি, ব্যাস। আয়াস স্বচ্ছ হাসে, প্রাপ্তির সেই হাসি। কতজনের ভালোবাসায় শিখত সে। আর তার ভাই সারা জীবন ভয়াবহ একাকিত্ব অনলে দগ্ধ হয়েছে। আয়েশ নিজের দীর্ঘশ্বাস গোপন করে। আবির, অদ্রি, অন্তি 3 নমুনা চুপচাপ এক কোণে দাঁড়িয়ে আছে। 3জনের চোখ ছলছল করছে। আয়েশ ওদের না দেখার ভান করে নির্জনা বেগমকে বলে, মেজমা। নির্জনা বেগম আঁচলে চোখ মুছে বলে, বাবা। তোমার 2 ছেলে মেয়েই তো প্রেমে হাবুডুবু খাচ্ছে, চুটিয়ে প্রেম করছেন দুইটাই। তো এখন ছেলের বিয়ে আগে দিবা না মেয়েরটা? নির্জনা বেগম কটমট করে তাকায় তার 2টি অসভ্য বাচ্চার দিকে। আবির, অদ্রি একে অপরের দিকে তাকিয়ে আছে, তাদের দৃষ্টির অর্থ, তুমি প্রেম করলা কবে? এতগুলো মানুষের মাঝে ছেলে মেয়েদের কিছু না বলে আয়েশকে বলে, তুমি ওদের বড় ভাই, যা ভালো বোঝো করো। আয়েশের কথা শুনে আফসানা বেগম আবিরকে বলে, বাবু, তুই এত বড় কথা আমার থেকে লুকিয়েছিস? আবির কি বলবে বুঝতে পায় না। এখনই তার বড় মা কেঁদে গঙ্গা যমুনা ভাসিয়ে দেবে। আবির আমতা আমতা করে বলে, ইয়ে বড়মা, এই তো আজকেই বলে দিতাম। কেমন যে বলতে বোঝা হয়ে গেছে আমার। আফসানা বেগমের কথা শুনে সবাই একচোট হাসে। তানিমা বেগম এবার মুখ খোলে। আয়াস অন্তির কাছুমুছু হয়ে আসা মুখটা দেখে বলে, সে তো আরো গভীর জলের মাছ গো ছোট মা। ওর বিয়ে আগে দেব, তারপর আবিরের আর
অদ্রি আরেকটু বড় হোক। অন্তি ঢের বুঝতে পেরেছে তার চতুর ভাই তার পিছনেও স্পাই লাগিয়েছে। এখন শুভটাকে না ধমকালেই হলো। এর মধ্যে আরাবি সবার জন্য নাস্তা নিয়ে আসে। আরাবিকে চুপচাপ দেখে আফসানা বেগম কাছে ডাকে। আরাবি বাধ্য মেয়ের মতো বসে মনির কাছে। আফসানা বেগম আরাবির মাথায় হাত বুলিয়ে বলে, কি ব্যাপার মা, এত টেনশনে কেন? স্রোত তো এখন পুরোপুরি ঠিক আছে। আরাবি এক পলক আয়াসের দিকে তাকায়। এখন কি বলে দেওয়া উচিত? হয়তো হ্যাঁ, এছাড়া একা বলার সুযোগ হয়তো পাবে না। ওই নীলচে চোখে ক্ষুরধার দৃষ্টির সামনে শব্দগুলো বড্ড বেইমানি করবে। আরাবি নিজের দিকে তাকিয়ে বলে, কাল আমার ফ্লাইট মনি, আমি স্রোতকে নিয়ে জার্মান ফিরে যাচ্ছি। ওর হেলথের জন্য একটু টেনশন হচ্ছিল ব্যাস। যদিও আমি সব রকম ব্যবস্থা করে নিয়েছি, কোনো অসুবিধা হবে না, তবু টেনশন একটা থেকেই যায়। আরবির কথা শুনে সকলের মাথায় বাজ পড়ল যেন। আয়েশ অবিশ্বাস্য নেত্রে তাকিয়ে আরবির দিকে। এত বড় একটা ডিসিশন একা কি করে নিল? জাহানারা বেগম তার চিরচেনা রূপে ফিরে এসে খিসমিস করে বলে, এই মাইয়া ফিরা যাইবা মানে? তুমি চইলা গেলে কেমনে হইব? আমার নাতির কি হইব? পোলাডা তোমারে ভালোবেসে কিনা কি কইরেছে? নিজের পরিবার আপন মানুষ ছাইড়া চইলাইছে, আর তুমি যাইবা মানে? আরবি স্মিত হাসে। সেই হাসিতে কোনো প্রাণ নেই। এখানকার অধিকাংশ মানুষই হয়তো জানে না তাদের এই সম্পর্কটা ঠিক কতটা উন্নতি হয়েছিল। একে অপরের নিঃশ্বাস পর্যায়ে অনুভব করেছে দুটোই। দুজন দুজনে মত্ত থেকে কাটিয়ে দিয়েছে কত নির্ঘুম রজনী। সেই সবকে ফিকে করে দিতে হচ্ছে। এতেই সবার ভালো। আরবি লম্বা শ্বাস নিয়ে বলে, আমি তো থাকার জন্য আসিনি এই দেশে, খুব তাড়াতাড়ি চলে যাব, এই কথা আপনার নাতির অজানা নয়। তার পাগলামোর জন্য এতদিন থেকে যাওয়া হয়েছে, তবে এখন না গেলেই না। স্রোতের স্কুল খুলেছে, আমার কাজ আছে, আর তাছাড়া আরবি থামে। আরবিকে থামতে দেখে আবির তাগাদা দিয়ে বলে, তাছাড়া কি ভাবি? তাছাড়া আমি চলে গেলেই তোমার ভাইয়ের জন্য ভালো হবে আবির। আমি এসেই তার পুরো জীবন লণ্ডভণ্ড করে দিয়েছি। স্রোত উপরে একা আছে, আমি আসছি। আরবি নিজের কথা শেষ করে তাড়াহুড়া করে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। আয়েশ এখনও ঘোরের মধ্যে আছে। সবাই আয়েশের দিকে তাকিয়ে আছে। কি প্রতিক্রিয়া করবে এই পাগলাটে স্বভাবের ছেলেটা? কিন্তু সবাইকে আর একবার অবাক করে দিয়ে আয়েশকে স্বাভাবিকই থাকে। তার ভঙ্গিমা এখন যে কিছুই হয়নি। সন্ধ্যারাত পেরিয়ে এখন মধ্যরাত হয়েছে। বিকালে চৌধুরী পরিবার যেতেই আয়াস সেই বেরিয়েছে, এখনও আসেনি। এত রাত হয়ে গেছে, এখনও আসছে না কেন? এত লেট তো আয়াস করে না। আরবি বারবার ঘড়ি দেখছে আর পায়চারি করছে। আরবি স্রোতের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তখনই আয়াস আসে। দুজনের চোখাচোখি হতেই আরবি চোখ সরিয়ে নেয়। আয়াস স্রোতের অন্য পাশে বসে। দুজনের মুখে কোনো কথা নেই। আয়াস যতবারই ভাবে যে এই মেয়েটা তার বড় ভাইয়ের ভালোবাসা ছিল, তার ভাইয়ের সাথে এই মেয়ের একটা তীব্র প্রণয়ের সম্পর্ক ছিল, একটি বৈধ সম্পর্ক, ততবারই নিজেকে অপরাধী মনে হয়। পৃথিবীতে এত মেয়ে থাকতে এই মেয়েটাকে ভালোবাসতে হলো। সার ভাই তো জীবনে কিছুই পায়নি, একটা নিখাত ভালোবাসা পেয়েছিল, তাও সে কেড়ে নিল। এতটা স্বার্থপর কি করে হতে পারলো সে? এতে কি সে কষ্ট পেয়েছে অনেক? আয়াস মনে মনে নিজেকে ভস্মীভূত করে। আরবি আয়াসের দিকে তাকিয়ে বলে, আপনি ঘরে যান, আমি এখানে আছি। কাল তো সকালেই আপনাকে বেরোতে হবে। আয়েশ ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে আরবির দিকে তাকায়। কাল থেকে এই মেয়ে তার ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। এমন যত্নমাখা কথা হয়তো আর শোনা হবে না। বুকের ভেতর বিড়াল ছানার মতো উষ্ণতা টেনে হয়তো আর ঘুমোবে না, রাগে রাগে চোখে তাকাবে না। কেউ হয়তো আর রাত জেগে অপেক্ষা করবে না, দেরি হলে ফোন দিয়ে তাড়ামো করবে না। আয়েশ উঠে নিজের ঘরের দিকে যেতে গিয়েও ফিরে তাকিয়ে অনুনয়ের স্বরে বলে, আরও আমি এখানে থাকি। আজ রাতটা আমি একটু শান্তিতে ঘুমোতে চাই, প্লিজ। আয়েশের কণ্ঠে অসহায়ত্ব। আরবির বুকে চিনচিন ব্যথা অনুভব করে। এই লোকটি অনুমতির ধার ধারে, নিজের যা চাই বুঝে নিতে একটুও পিছপা হয় না, আর আজ অনুমতি চাইছে। এতটাই অবনতি। আরবি কোনো কথা না বলে স্রোতকে সরিয়ে এক পাশে দেয়। নিজে মাঝখানের জায়গাটা দখল করে আরেক পাশে আয়েশের জায়গাটা ঠিকঠাক করে বলে, আসুন।
আয়েশ নিজের জন্য বরাদ্দকৃত জায়গাটা দখল করে শটান শুয়ে পড়ে। আরবি স্রোতের দিকে ফিরে শুয়ে আছে, কারোর মধ্যে কোনো কথা নেই। দীর্ঘক্ষণ পরও আয়েশকে এপাশ ওপাশ করতে দেখে আরবি ঘুরে আয়েশের দিকে তাকায়। আয়েশও সবে এপাশ ঘুরে দেখে আরবি তার দিকে তাকিয়ে আছে। আয়েশ ইশারায় কি হয়েছে জিজ্ঞেস করলে আরবি কিছু না বলে আয়েশের বুকের মধ্যে ঢুকে যায়। এক হাত গলিয়ে দেয় সিল্কি শুলে। এবার ঘুমন। আয়েশ অবাক হয়ে যায় আরবির কাজে। আয়েশের কেন ঘুম ধরা দিচ্ছে না এই মেয়ে বুঝতে পেরেছে, তবুও ছেড়ে যেতে চাইছে। আয়েশ একটা দীর্ঘশ্বাস ফেলে আজকে তার স্ত্রীকে উষ্ণতার চাদরে মুড়িয়ে রেখেছে, কিন্তু কাল আয়েশের ভীষণ বলতে ইচ্ছে করছে, থেকে যাও প্লিজ। কিন্তু শব্দগুলো ভীষণ বেইমানি করে এলোমেলো হয়ে গেছে, কিছুতেই ওষ্ঠ ছিঁড়ে কাঙ্ক্ষিত শব্দ বেরিয়ে আসছে না, গল্পটা আটকে আসছে। আয়েশের অবস্থা বুঝে আরবি বলে, কালকে কি হবে সেটা ভেবে আজকেরটা নষ্ট না করে ঘুমিয়ে যান। আয়াস আরবির কথায় উত্তর করে না। এক হাত দিয়ে আরবির একগুচ্ছ চুল খামচে ধরে গলায় মুখ গুজে প্রেয়সীর বিউটি বনের উপর ছোট তিলটায় সমস্ত রাগ, অভিমান, ভালোবাসা, কষ্ট ঢেলে দেয়। একের পর এক তীক্ষ্ণ সুচালো দাঁত বসিয়ে ক্ষতবিক্ষত করে গলদেশ। আরবি দাঁতে দাঁত চেপে সহ্য করে স্বামীর দেওয়া আঘাত, কষ্ট হচ্ছে তার। অথচ আরবি ঢের অনুভব করছে আয়েশের চোখের গরম অশ্রু। ব্যস্ত শহরের চাকচিক্যের আড়ালে কত যে না পাওয়ার গল্প থাকে তা বোধ হয় অজানাই থেকে যায়। কেউ দেখে না খতিয়ে আসল ঘটনা, কেউ বোঝে না ঠোঁটের মেকি হাসির আবডালে অন্তরে কি বিষাক্ত যাতনা থাকে। একজন দূর থেকে দেখে মনে করে এই মানুষটার হয়তো কোনো কষ্ট নেই, হিস, তার মতো যদি আমার জীবনটা হতো। কিন্তু আসল কাহিনী তো সেই জানে যে ভোগ করে। দূর থেকে কেউ সেই দুঃখের আস্বাদন করতে পারে না। এই যে এয়ারপোর্টে আরবিয়ার স্রোতকে ঘিরে কত মানুষ, সবাই তাদের বিদায় দিতে এসেছে। দূর থেকে সবাই ভাবছে এই মেয়েটার কি ভাগ্য, সবাই তাকে কত সমাদরে রাখে। কিন্তু আরবির জীবনে যে কি ভয়ঙ্কর যন্ত্রণা সেই বোধ হয় আরবি ছাড়া কেউ উপলব্ধি করতে পারবে না। এই যে তাকে বিদায় দিতে তার ভাই, ভাবির বন্ধুরা, শ্বশুর, শাশুড়ি, দেবর, ননদ সবাই এসেছে, অথচ যার সবার আগে আসার কথা ছিল সে আসেনি। তাকে তো চোখের দেখাটাও নসিবে হয়নি। কাকডাকা ভোরে আয়েশ বাড়ি থেকে বেরিয়েছে, এখনও তার দেখা মেলেনি। এদিকে ফ্লাইটের সময় এগিয়ে এসেছে। আবির একের পর এক ফোন দিচ্ছে আয়েশকে, কিন্তু সে রিসিভ করছে না। আরবি চারিদিকে একবার চোখ বুলিয়ে নেয়, কাঙ্ক্ষিত মানুষটির পদচিহ্ন কোথাও না পেয়ে মনোক্ষুণ্ণ ভাবটা বুকে দমিয়ে বলে, থাক, আবির যার আসার প্রয়োজন মনে হবে সে এমনিতেই চলে আসবে। কাউকে জোর করে আনার দরকার নেই। আমার বোনের খেয়াল রেখেও আসি। আবির ব্যর্থ নিঃশ্বাস ফেলে আরবির দিকে তাকায়। তার ভাই যেমন আচরণ কেন করছে তার বোধগম্য হচ্ছে না। কেন যেতে দিচ্ছে সে তার বউকে? অধিকারের জোরে কেন আটকে দিচ্ছে না? কেন জোর গলায় বলছে না তোমার কোথাও যাওয়া হবে না? এত শত প্রশ্নের কোনো উত্তর নেই কারোর কাছে। আয়েশের এমন গা ছাড়া ভাব দেখে সবাই হতাশ। দুইজনের পাগলামির অন্ত যে কোথায় হবে তার ইয়ত্তা নেই। আরবি এক পাশে, আহির দাঁড়িয়ে অন্য পাশে সায়ন। আরবি দুজনের মুখোমুখি দাঁড়িয়ে ম্লান হেসে বলে, আসি ভাইয়ুগণ, ভাবিদের আর ছানাপোনাদের খেয়াল রেখো কেমন। আহিরের চোখ ভিজে উঠেছে। কতগুলো বছর পর বোনকে খুঁজে পেল, অথচ ঠিকভাবে কাছেই পেল না। পরিস্থিতি এমন, বোনটাকে জোর করে রেখে দিতেও পারছে না। সায়ন আরবির হাত ধরে লম্বা শ্বাস টেনে বলে, মিষ্টু, তুমি আমাদের কাছে ভীষণ আদরে। তোমার ভালো থাকাটা আমাদের কাছে সবার আগে। সাউদা আর তোমাদের মধ্যে কোনো পার্থক্য আমি রাখিনি, তুমিও রাখনি আমার আর আহিরের মধ্যে। সেই সম্পর্কের জোর ধরে বলছি, থেকে যাও প্লিজ। ওই ছেলেটা মরে যাবে, বাঁচতে পারবে না, একটু একটু করে শেষ হয়ে যাবে। তুমি নিজেও জানো তোমার জন্য ও কতটা পাগল। একটুখানি কাজ ছাড়া হলেও চাতক পাখির মতো ছটফট করে। ছেলেটা পাগলের মতো ভালোবাসে তোমাকে। তুমি ওর ভালোবাসাকে উপেক্ষা করতে পারো না। তুমি পারলেও তোমার মন পারবে না মিষ্টু। মন ভালোবাসার কাঙ্গাল। তুমি ওই ছেলেটার শুদ্ধ ভালোবাসা উপেক্ষা করতে পারবে না। তুমি নিজেও জানো তুমি ওর প্রতি শুরু থেকে দুর্বল, সেটা যে কারণেই হোক। তুমি যখন এতগুলো বছরের পর রোবট হয়ে দেশে ফিরেছিলে, হাসতে ভুলে গিয়েছিলে, ওই ছেলেটা তোমাকে হাসিয়েছে। কঠিন চিত্তের আরাভির ভিতর থেকে মিষ্টি করে বের করে এনেছে, নতুন করে বাঁচতে শিখিয়েছে, আবার নতুন করে তোমার মনে জ্বালিয়েছে প্রণয় প্রদীপ। এত সব কি পায়ে ঠেলে কিভাবে যাচ্ছ? তুমি কি তাকে ছেড়ে ভালো থাকতে পারবে?
আরবি মনোযোগ দিয়ে শোনে শাওনের সব কথা। কিছুক্ষণ চুপ করে থেকে তাচ্ছিলের হাসি দিয়ে বলে, ভালো থাকবো কিনা জানি না, ভালো থাকা আমার ভাগ্যে নেই। তবে থাকতে পারবো, নতুন করে সবাইকে ছেড়ে থাকতে কষ্ট হবে আমার, কিন্তু আমার সহ্য ধৈর্য সিস্টেমটা বোধহয় খুব বেশি সক্রিয়। নাহলে আমি আজ তোমাদের সামনে থাকতাম না। তোমার ছোটকে হারিয়েও দিব্যি বেঁচে আছি না। আর কি চাই? ছেলেটার জন্য টিকে থাকতে পারবো। এভরিথিং ফর হিম। চিন্তা করো না। আরবি শাওনকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে বন্ধুদের কাছে যায়। তন্ময়, সাউদা, তুলি, তুষার সবাই এসেছে। আরবি ওদের দেখে মজার ছলে বলে, তোদের তো হিললে হয়ে গেল, এই কপাল পোড়াটার একটা গতি করে দিস। আরবির কথা শেষ না হতেই ঋষি আরবির কান টেনে ধরে বলে, শালি তুমি নাটক করো, ওইদিকে তোমার স্বামী যে দেবদাস হয়ে বসে আছে, তুমি কি বোঝো না? ঋষির কথা সুর টেনে তন্ময়ও বলে, ভাই শোন, এখনো সময় আছে, থেকে যা। এইসব আজাইরা পেঁচাল পারিস না। তুই সে কারণে যাচ্ছিস, বিশ্বাস কর অজুহাতটা ভীষণ লেম। সম্পর্ক কিন্তু অতটাও খারাপ দিকে যায়নি যতটা খারাপ ভাবে তুই নিচ্ছিস। তন্ময়কে মাঝপথে থামিয়ে দিয়ে আরবি তাগাদা দিয়ে বলে, আসছি, দেরি হয়ে যাচ্ছে। ভালো থাকিস সবাই। আরবি একে একে মেহু, অয়ন, সারা, আহাদ চৌধুরী, আফসানা চৌধুরী সবার কাছ থেকে বিদায় নেয়। আফসানা বেগম দু হাতে আরবিকে আগলে নিয়ে বলে, যাস না মা, আমার ছেলেটা মরে যাবে। ও যতই নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করুক না কেন, আমি তো জানি ওর ভিতরে কি চলছে। তোমার ছেলের জন্য আমি সঠিক নই মনি। সে আরো বেটার কাউকে ডিজার্ভ করে। আরবি স্রোতকে চৈতির কাছ থেকে নিয়ে ইমিগ্রেশনের দিকে যেতে যেতে বলে, তাড়াতাড়ি বিয়ের ঝামেলা মিটিয়ে স্রোতের কাছে চলে এসো, কেমন? চৈতিও বিস্মৃত হেসে বলে, অবশ্যই, আমার জামাই বাবাকে ছাড়া আমি কি বেশি দিন থাকতে পারি? স্রোত দৌড়ে এসে জড়িয়ে ধরে চৈতিকে। পেছনে ফিরে একবার আব্বাজানের খোঁজে দৃষ্টি ফেলে, কিন্তু আব্বাজানকে না পেয়ে মন খারাপ করে সবাইকে আর একবার বিদায় দিয়ে মায়ের হাত ধরে। আরবিও সবাইকে আরেকবার বিদায় দেয়। ইমিগ্রেশন পার হয়। সবাই ব্যথিত নয়নে দেখছে আরেকটি মিষ্টি জুটির ভাঙন। নিয়তির নির্মম পরিহাস সত্যিই খুব অদ্ভুত। ও কেন আমি বুঝলো না খোদা? আমি কি ওকে ভালোবাসতে কার্পণ্য করেছে? আমি কি অন্যায় করেছি যে আমাকে এভাবে শাস্তি দিচ্ছে? শেষের কথাটা অনেকটা জোরে চিৎকার করে বলে আয়াস। হাতে থাকা ওয়াইনের বোতলটা ছুঁড়ে ফেলে। ঝংকার তুলে ভেঙে গুড়িয়ে যায় কাচের বোতলটা। মধ্য নির্জন রাতে নিস্তব্ধতায় কাঁচ ভাঙার আওয়াজ খুবই বিকট শোনালো। হিম পড়া শীতের রাতে কোনো গরম কাপড় ছাড়া ছাদের রেলিংয়ে ঠেস দিয়ে বসে আছে আয়াস। চোখ দিয়ে অঝরে বর্ষণ হচ্ছে। এইভাবে কেন গেলে আরও? এতটা অবহেলা কি আমার প্রাপ্য? এমন কোনো পাপ আমি করিনি যার জন্য আমার যন্ত্রণা আমার ভোগ করা লাগবে। এতক্ষণে নিশ্চয়ই তুমি তোমার গন্তব্যে পৌঁছে গেছো। একবার মনে পড়েনি অধমকে? এতটা গুরুত্বহীন আমি তোমার কাছে? যদি ছেলে চোর ছিল তো আসলে কেন? এইভাবে কেন ভালোবাসার মায়ায় বাঁধলে? এমন নিষ্ঠুর নির্মম খেলা কেন খেললে? আমায় কেন নিজের করে রাখলে না আরও? কেন? একটু থেকে গেলে কি ক্ষতি হতো? নির্জন রাতে আয়েশের আর্তনাদ ভয়ঙ্কর শোনাচ্ছে। ঠান্ডা মাথায় শত্রুপক্ষকে কুপকাত করা মানুষটা আজ এতটা অশান্ত। বুদ্ধিদীপ্ত তুখর এই রাজনীতিবিদ আজ এতটাই বিচলিত, অস্থির ভঙ্গুর যে তার ব্যক্তিত্বের বিপরীতে গিয়ে কাঁদছে। নিজের ভাগ্যে নিজের লেখা কথাটা মনে প্রাণে বিশ্বাস করা মানুষটা আজ খোদার কাছে অভিযোগ করছে যে তার থেকে যোজন যোজন দূরে তার উপস্থিতি চাইছে, তার সঙ্গ চাইছে, তাকে অভিযোগ জানাচ্ছে। আমাকে এভাবে ভেঙে চুরে একেবারে ধূলিসাৎ করে না গেলেও পারতে চান। আরবি জার্নি শেষে নিজের অ্যাপার্টমেন্টে প্রবেশ করে। স্রোত গাড়িতে ঘুমিয়ে পড়ে। এখন জাগিয়ে তুললে মাথা ব্যথা হবে, সেই জন্যই আরবি স্রোতকে কোলে নিয়ে নিজের ফ্ল্যাটে প্রবেশ করছে। গাড়ির ড্রাইভার এবং আরেকজন কম বয়সী যুবক আরবির জিনিসপত্র ফ্ল্যাটে দিয়ে গেছে। আরবি ছেলেকে যত্ন সহকারে তার বিছানায় শুয়ে দিয়ে কমফোর্ট টেনে দেয়। রুমে একটা জিরো লাইট জ্বালিয়ে দরজা ভিজিয়ে রুম ছেড়ে বের হয়। ফ্ল্যাটের ডোর লক করে নিজের রুমে আসে। লম্বা জার্নিতে মাথা ধরে এসেছে, ঘাড় পিঠে অসহনীয় যন্ত্রণা হচ্ছে। এক্ষুনি একটা স্টিম বাথ না নিলেই নয়। আরবি লম্বা সময় নিয়ে স্টিম বাথ শেষ করে রুমে আসে। পরনের বাথরোব পাল্টে একটা জিন্স আর লং কুর্তি পরে গলায় স্কার্ফ জড়াতে জড়াতে আয়নার সামনে যেতে স্কার্ফে টান খায়। আরবির বিরক্ত হয়ে চিৎকার করে বলে, আয়াস ভালো হচ্ছে না কিন্তু, স্কার্ফ ছাড়ুন। আরবি নিজের কথা শেষ করে পেছনে ফিরতে দেখে স্কার্ফটা কাবার্ডের কোনায় আটকে গেছে।
কিছুক্ষণ মেরে থাকে, যেন কি হচ্ছে তার বোধগম্য হয়নি। আরবি স্কার্ফ টান দিয়ে খুলে মাথা চেপে বিছানায় বসে পড়ে। ফাল্লা, আয়াস এখানে কোথা থেকে আসবে? বি নর্মাল হারাবি। সময় অতিবাহিত হয়েছে প্রায় মাসখানেক। নিজের অবস্থাকে নিয়তি বলে এগিয়ে যাওয়ার লড়াইয়ে মেতে উঠেছে আয়াস। আরবি যাওয়ার পর সবার সাথে তার যোগাযোগ হলেও হয়নি আয়াসের। এই 1 মাসে আয়াস নিজের জীবনের সবথেকে খারাপ নিষ্ঠুর সময় পার করছে। ভোর থেকে মাঝরাত পর্যন্ত নিজেকে কাজে ডুবিয়ে রাখলে নির্জন মধ্য রজনীর শূন্য ঘর তাকে পুড়িয়ে মেরেছে সহস্রবার। চোখে ঘুম ধরা দেয়নি কিছুতেই। স্লিপিং পিল নিয়ে ঘুমোলেও তা হয় খুব ক্ষুদ্র সময়। অধিকাংশ রজনী তার কাটে নির্ঘুম। কিন্তু নিজের অবস্থার কথা সে কে জানান দেয় না। খুব স্বাভাবিকভাবেই নিজেকে প্রদর্শন করে। কিন্তু যে এই মানুষটিকে বোঝে সে জানে তার ভেতরে কি চলে। এই যে এখন আয়াস সব সময়ের মতো শুভ্র পাঞ্জাবি নিজের গায়ে জড়িয়ে পায়ের উপর পা তুলে বসে আছে। বরাবরের মতোই চুলগুলো কপালে ছড়িয়ে আছে, তবে চুলগুলো বড় হয়ে চোখ প্রায় ঢেকে গেছে। মুখের খোঁচা খোঁচা চাপ দাড়িও বেশ বড় হয়েছে। হয়তো দীর্ঘদিন সেলুন মুখ্য হয়নি। চোখের নিচে তার কালি জমেছে, মুখে হাসি নেই। হাসলেও সেই হাসিতে প্রাণ নেই। শুভ খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছে আয়াসকে। শুভর ভার্সিটির সিনিয়র আয়াস। আয়াসের হাত ধরে শুভ রাজনীতিতে জড়িয়েছে। আয়াস বড় ভাইয়ের মতো সবসময় গাইড করেছে শুভকে। সেই ভাইয়ের এমন নাজুক অবস্থা দেখে খুব ব্যথিত শুভ। আয়াস শুভর পার্টি অফিসে এসে শুভর কেবিনে চুপচাপ আয়েসি ভঙ্গিতে বসে আছে। মুখে কোনো রানী। শুভ আর চুপ থাকতে না পেরে চাপা কণ্ঠে ডাকে, ভাই। আয়েশ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় শুভর দিকে। শুভ বুঝতে পারে না আয়েশের এমন ক্ষুরোধার দৃষ্টির কারণ কি। শুভকে এমন ডাব ডাব করে তাকিয়ে থাকতে দেখে আয়েশ খেকিয়ে ওঠে। তোর থেকে আমি এটা আশা করিনি। তুই শেষ পর্যন্ত আমার বোন ছাড়া কাউকে পেলি না। আমি তোকে বিশ্বাস করেছিলাম, নিজের ছোট ভাইয়ের মতো তোকে ভালোবেসেছে। আমার পরিবারে তোকে কম ভালোবাসা দেয়নি, আর তার তুই এই প্রতিদান দিচ্ছিস। অনিবরের সাথে কেমনে কি তোর? তোর তো ওকে ছোট বোনের মতো আগলে রাখার কথা, আর তুই? আয়াস আর শেষ করতে পারল না। তার আগে শুভ হাঁটু মুড়ে বসে আয়াসের হাত ধরে বলে, ভাইজান নিয়ে নেন। তবুও ওকে আমার ছোট বোন বলে আখ্যা দিবেন না। আমি ওকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। ও আমার জান লাগে। শুভর এহেন আচরণে ভরকে গেল আয়াস। মানে কি একটা অবস্থা! এই ছেলে তার হাত ধরে বলছে যে তার বোনর জান লাগে। টেনশনে বোধ বুদ্ধি কি সব লোপ পেয়েছে? আয়াস শুভর কথা শুনে ভরকে গেলেও তার প্রদর্শন না করে নির্লিপ্ত কণ্ঠে বলে, ওকে দেন, আমি অনিবরের বিয়ে দেওয়ার ব্যবস্থা করি। একটা ভালো পাত্র থেকে তাড়াতাড়ি বিয়ে দেব। শুভ এবার কেঁদে দিবে ভাব। ছলো ছলো চোখ নিয়ে অসহায় কণ্ঠে বলে, ভাই আপনি আমার সাথে এমন করতে পারবেন? আয়াস নির্বিকার কণ্ঠে বলে, হ্যাঁ অবশ্যই পারবো। তুই তো বললি অনি তোর জান লাগে। তোর আগের সেন্টেন্স বলেছিস ভাই জান নিয়ে নেয়। এই জন্যই অনেকে তোর থেকে কেড়ে অন্যজনের সাথে বিয়ে দিয়ে দিব। আমি কিন্তু তোর কথা শুনেছি, পরে দোষ দিস না। এ পর্যায়ে শুভ ভোরকে গেলে আয়াসের যুক্তি শুনে কি বোঝাতে চাইলো আর কি বুঝলো এই ঘাড়তারা লোক। শুভ তো পুরাই হতাশ। আয়াস ওর দিকে একবার ভ্রু কুচকে তাকিয়ে বলে, এক চর দেবো বেয়াদব ছেলে। ভালোবাসা আমার বোনকে আর বুক ঠকিয়ে বলতে পারছো না? হাত রুকুতে দেবো গেলে কিসের এমপি তুই? দেবো না তোর কাছে বোন। শুভ কিছুক্ষণ মেরে থাকে। আয়াসের কথা শুনে তার বুঝতে অসুবিধা হয় না যে আয়াস তাদের এই সম্পর্কে রাজি। ভাই অন্যজন থাকলে এতক্ষণে হুলস্থুল বাঁধিয়ে দিতাম, কিন্তু আপনার সাথে আমার বেয়াদবি আসে না। আমি আপনাকে খুব শ্রদ্ধা করি, ভালোবাসি খুব। শুভর কথা শুনে আয়াস ওর হাতটা ঝটকা মেরে ফেলে। আটকে ওঠার মতো করে বলে, এই শর্ত? আমাকে ভালোবাসিস মানে? আমার বউ আছে, আর তাছাড়া আমি কে না যে তোকে বউ করবো। শুভ কিছুক্ষণ চুপ করে থেকে হুহা করে হেসে ওঠে। আয়াসও হাসি কিছুটা। শুভর কাজ চাপড়ে বলে, তোর পরিবার নিয়ে চলে আসিস। কথাবার্তা বলে বিয়ের দিনক্ষণ ঠিক করতে হবে, ভালো কাজে দেরি করতে নেই। শুভ খুশির চোটে জড়িয়ে ধরে আজকে। বুকে তার প্রশান্তির ঢেউ খেলে যাচ্ছে। শেষমেশ তার ভালোবাসাকে নিজের করে পেতে চলেছে। এই থেকে খুশি কি কিছু হতে পারে? রহমান বাড়ির 2 গিন্নি আফিফা রহমান আর নূর জাহান রহমান রান্নাঘরে রান্নায় ব্যস্ত। দুপুরে রান্নার তোড়জোড় চলছে। আহির, আদনান রহমান, আলিফ রহমান অফিসে আছে। মিম
ড্রয়িং রুমের সোফায় বসে অয়নকে খাওয়াচ্ছে গরম আর মাছ ভাজা। ছেলেটা ভাজাভুজি ছাড়া খেতেই চায় না, খাওয়া নিয়ে তার শত পায় না। মিম এটা সেটা বলছে, এই এক লোকমা করে ছেলের মুখে পড়ছে। হুট করে কলিং বেল বেজে উঠলে মিম এঁটো হাত নিয়ে দরজা খুলতে যায়। দরজা খুলেই থমকে দাঁড়ায় মিম। নোমান একটা মেয়ের হাত ধরে দাঁড়িয়ে আছে। মেয়েটার পরনে লাল বেনারসি, গায়ে গহনা, মুখে ভারী মেকআপের আস্তরণ। নোমানের গায়ে শেরওয়ানি, আর নোমানের আরেক পাশে দাঁড়িয়ে আছে বৃষ্টি। মিমের সামনে ভেসে ওঠে কয়েক বছর আগের চিত্র। ঠিক এইভাবেই একদিন সেও এই বাড়ির দরজায় হাজির হয়েছিল আহিরের হাত ধরে। তাকে বিয়ে করে আর তাদের সঙ্গ দিয়েছিল মিষ্টি। ইতিহাস কি পুনরাবৃত্তি হলো? এরা বিয়ে করে চলে এলো। কারোর কোনো সারা শব্দ না পেয়ে নূরজাহান রহমান রান্নাঘর থেকে হাত মুছতে মুছতে বেরিয়ে এসে বলে, বড় বৌমা, কে এসেছে? মিম ছোট শাশুড়ির কথা শুনে বলে, আপনার ছোট বৌমা এসছে চাচিমা। নূরজাহান বেগম থমকে দাঁড়ায়। দরজার সামনে ছেলেকে একটা নববধূর সাজে সজ্জিত মেয়েটার হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখে মাথার ভেতর তীব্র সাইরেন বেজে ওঠে। মস্তিষ্ক বলছে নোমান তো আহিরের ভাই, সেও কি আহিরের মতো মেয়ে তুলে এনে বিয়ে করেছে? আজ হাড়ে হাড়ে নূরজাহান রহমান বুঝতে পারছে কয়েক বছর আগে ঠিক এই সময়ে তার বড় জার কেমন লেগেছিল। সবাইকে এমন থ মেরে দাঁড়িয়ে থাকতে দেখে নোমান মুখ খোলে। আম্মু, নূরজাহান রহমান এতক্ষণ চুপ থাকলো, এবার ফুঁসে ওঠে। ছেলেকে দাবাং একটা চড় দেওয়ার ইচ্ছে থাকলো, নিজেকে কোনো মতে সামলে দাঁতের দাঁত চেপে বলে, চুপ কর বেয়াদব ছেলে, তোর লজ্জা করলো না এমন একটা কাজ করতে? একবারও তুই কারোর কথা ভাবলি না? নূরজাহান রহমানকে এইভাবে চিৎকার করতে শুনে আফিফা বেগম ড্রয়িং রুমে হাজির হয়। ছোট জায়ের চিৎকার করার আসল কারণ বুঝতে পারে। সেও এমন একটা দিন পার করেছে। এক হাত দিয়ে ছোট বোনের মতো যাকে আগলে ধরে মিমকে বলে, বৌমা, বাড়ির কর্তাদের ফোন দাও, তারাও এসে দেখুক তাদের ছোট্ট নবাব বড় নবাবের পথে কেমন করে দাঁড়িয়ে গিয়েছে। মিম তড়িঘড়ি ফোন করতে ছুটলো। এই ভয়ঙ্কর খবরটা সবাইকে দিতে হবে। নূরজাহান বেগম ছেলের পাশে দাঁড়ানো মিষ্টি মেয়েটার দিকে তাকিয়ে বলেন, মা, তুমি আর কাউকে পাওনি? এই বাদুর ছেলের গলায় কি করে ঝুললে? মাহমুদা এতক্ষণ চুপ করে থাকলো, খেকিয়ে ওঠে বাজখাই কণ্ঠে বলে, আমি ইচ্ছে করে ঝুলেছি নাকি? আমাকে তুলে এনেছে এই লোক। সরি বাচ্চা, আমার থেকে 2 বছরের ছোট হয়ে আমাকে তুলে এনেছে। নূরজাহান বেগমের মাথা ঘুরে আসে। বড়জার দিকে তাকিয়ে বলে, আপা, এসব কি হচ্ছে? আফিফা বেগম দাঁতে দাঁত চেপে বলে, কি আর হবে, বড় ভাইয়ের পথে হেঁটেছে। মনে নেই, আহির তো বিয়ের আসর থেকে মিমকে তুলে এনেছিল আর তাকে ইন্ধন জুগিয়েছে মিষ্টি আর নুমান বেলায় বৃষ্টি। এরা ভাই বোন এক একটা নমুনা। কারোর কি সুস্থভাবে বিয়ে দিতে পারবো না? আল্লাহ। নিজের কেবিনে পায়ের উপর পা তুলে বসে আছে আয়াস। শুভর সাথে কথা বলে নিজের অফিসে ফিরে এসেছে আয়াস। সন্ধ্যায় একটা মিটিং আছে, সেটারই ব্রিফ দেখাচ্ছে আয়াসের অ্যাসিস্ট্যান্ট বীর। আয়াস মনোযোগ দিয়ে দেখছে ফাইলটা। এমন অবস্থায় আয়াসের ফোনটা বাজকায় শব্দে বেজে ওঠে। আয়াস ভ্রু কুঁচকে ফোনের দিকে তাকিয়ে দেখে এটা একটা বিদেশি নাম্বার। আয়েশের পার্সোনাল ফোন নাম্বারে বিদেশ থেকে কে কল করতে পারে? আয়েশ কৌতূহলবশত ফোনটা হাতে তোলে। বীর ততক্ষণে আয়েশের অনুমতি নিয়ে কেবিন ছেড়ে বেরিয়ে গেছে। আয়াস ফোনটা হাতে নিয়ে রিসিভ করে কানে রেখে বলে, হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে কোনো কথা কেউ বলছে না। আয়াস বেজায় বিরক্ত হয়। কথা বলবে না তো ফোন করেছে কেন? আয়াস একটু রাগী গলায় বলে, আরে কে আপনি? কথা বলবেন না তো ফোন করছেন কেন? এবারও কেউ কথা বলছে না। তবে ওপাশ থেকে একজনের শ্বাস টানায় আওয়াজ শুনে আয়েশ থমকে যায়। অস্পষ্ট স্বরে আওড়ালো, আরু? আয়েশের শ্বাস আটকে আসে। আরবি চলে যাওয়ার পর তার গলার স্বরটাও আয়েশের শোনা হয়নি। এই নিষ্ঠুর মহিলা একটা কল পর্যন্ত করেনি। দীর্ঘ একটা মাস পর এখন মনে পড়ছে তাকে। আয়েশ কি বলবে ভেবে পায় না। দুজনেই চুপ। সময় অতিবাহিত হয় এইভাবেই। কারোর মুখে রানী, একে অপরের নিঃশ্বাসের শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। আরবি একটা লম্বা শ্বাস টেনে বলে, আয়াশ, I wanna tell you something very special. আয়েশের গলা জড়িয়ে আসছে, বুক কাঁপছে দুরু দুরু করে। কি বলতে চাইছে সে? আয়েশ কোনো রকম প্রতি উত্তর করে, বলো। আরবি নিজের কথা কিভাবে বলবে ভেবে পাচ্ছে না। হাতে থাকা মেডিকেল রিপোর্টটায় আরেকবার চোখ বুলিয়ে বলে, আয়াশ, আমি। তুমি কি আরু? বলো।
আরাবিরও কথা জড়িয়ে যাচ্ছে, ভয় লজ্জা কোনটা একসাথে পেয়ে বসেছে। কিভাবে বলবে সেই কথা? এমন পরিস্থিতিতে সে আগে কখনো পড়েনি। বারবার কথা জড়িয়ে যাচ্ছে। আরাবি নিজের পেটের উপর এক হাত রেখে শুকনো ঢোক গিলে বলে, আয়াস, আপনি দ্বিতীয়বারের মতো বাবা হচ্ছেন মন্ত্রীমশাই, অভিনন্দন। আয়াস থমকে দাঁড়ায়, শ্বাস আটকে আসছে তার। সে কি শুনলো? বাবা হতে যাচ্ছে মানে? আরবি মজা করছে নাকি সে বুঝতে ভুল করছে? কোনটা? আয়াস কি বলবে ভেবে পায় না। চোখে অশ্রু জমে এসেছে। নিশ্চিত হওয়ার জন্য আরবিকে জিজ্ঞেস করে, জান তুমি তুমি কি প্রেগনেন্ট? আয়াস কি বলতে চাচ্ছে বুঝতে পেরে আরবি ব্যতিব্যস্ত হয়ে বলে, 3 মাস চলছে, আমি আজকেই জানতে পারলাম, আর সবার আগে আপনাকেই জানিয়েছি। আয়াসের চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেও ভোলে না। আয়াস ফোনটা ডান কান থেকে বাম কানে নিয়ে বলে, ইউ ডিজার্ভ আ বিগ পানিশমেন্ট, গেট রেডি ফর ইট বেব। শীতের শরীর হিম করা আবহাওয়াতেও রহমান বাড়ির পরিবেশ উত্তপ্ত। দিবস শেষে ধরতে সন্ধ্যা নেমেছে। রহমান বাড়ি 2 কর্তা উপস্থিত হয়েছে বাসায় বেশ কিছুক্ষণ আগে। বাড়ির সবার থেকে পুরো ঘটনা শুনে আলিফ রহমান সপাটে চর বসিয়ে দেয় নোমানের গালে। এই দিন দেখার জন্য তোকে জন্ম দিয়েছি। আলিফ রহমানের রাগে লালিত রূপ দেখে বাড়ির সবাই তটস্থ। সবার মধ্যে একটা উত্তেজনা কাজ করছে। বৃষ্টি মাহমুদার পাশে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। অয়ন মিমকে জাপটে ধরে আছে। বাড়ির 2 গেন্নি এদিক ওদিক পায়চারি করছে। শুধু নিরুদ্দেশ হয়ে সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে আহির রহমান। পকেট থেকে ফোন বার করে স্কল করছে ভাবলিসীনভাবে। আলিফ রহমান শুধু চর বসিয়ে ক্ষান্ত হয় না। নোমানকে বেশ কিছু কড়া কথা শুনিয়ে বলে, মেয়েটাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে এসো। মেয়েটার বাবা মা নিশ্চয়ই এতক্ষণে থানা পুলিশ করে ফেলেছে। আমি তো ভাবতেই পারছি না তুমি একটা মেয়ে তুলে এনে বিয়ে করছো। আলিফ রহমানের কথা শুনে নোমান ঠায় দাঁড়িয়ে, যেন তার বাবা কি বলছে তার কর্ণগোচর হয়নি। নোমানকে কথা শুনতে না দেখে এবার ধমকে ওঠে আদনান রহমান। তোমাকে কি বলা হচ্ছে শুনতে পাচ্ছ না? মেয়েটাকে বাড়িতে দিয়ে আসো, তারপর যা হবে আমরা বড়রা বুঝে নেব। বড় বাবার কথা শুনে স্থির হয়ে দাঁড়িয়ে আছে নোমান। মাহমুদা মাথা নিচু করে সোফার এক কোণে বসে। নোমানকে আফিফা রহমান, নূরজাহান রহমান মাহমুদাকে দিয়ে আসার জন্য জোরাজুরি করলেই এ পর্যায়ে আহির উঠে দাঁড়ায়। গটগট করে হেঁটে নোমানের সামনে দাঁড়িয়ে শক্ত গলায় প্রশ্ন করে, তুই মেয়েটাকে ভালোবাসিস? হ্যাঁ। নোমানের কাটকাট উত্তর শুনে আহির কিছুক্ষণ থমকায়, আর একটু নড়ে চড়ে দাঁড়িয়ে বলে, আর মেয়েটা সে কি তোকে ভালোবাসে? নোমান এক পলক তাকায় লাল বেনারসি পরিহিতা তার সদ্য বিবাহিতা স্ত্রীর দিকে। মুদে আসা দস্যুটি টেনে হিঁচড়ে সরিয়ে একটা ঢোক গিলে বলে, হয়তো হ্যাঁ, আগে বাসতো। আমাদের এজ গ্যাপ জানার পর ভালোবাসা আছে কিনা জানি না। আহির স্মিত হাসে ভাইয়ের কাঁধে হাত রেখে বলে, অ্যাজ ইজ জাস্ট এ নাম্বার ব্রাদার, ভালোবাসা ক্যালকুলেশন করে হয় না। সবাই ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছে আহিরের দিকে। এই ছেলে কি করতে চাইছে? এই ছেলে খেলার মতো বিয়েটাকে মেনে নিতে চাইছে? আহির সবার জিজ্ঞাসা দৃষ্টি উপেক্ষা করে সরাসরি মাহমুদার দিকে তাকিয়ে প্রশ্ন করে, তুমি কি নোমানকে ভালোবাসো? আহিরের সরাসরি এমন ধারা প্রশ্নে ভরকে যায় মাহমুদা। সে মনে হয় প্রথম নববধূ যাকে প্রথম দিনেই তার ভাসুর এমন ধারা কথা জিজ্ঞেস করছে। এই প্রশ্নের কি জবাব দেওয়া যায়? লজ্জায় কুণ্ঠিত হয়ে মাহমুদা দৃষ্টি সরিয়ে নিচের দিকে নামিয়ে রাখে। মাহমুদাকে লজ্জা পেতে দেখে আহির আবার বলে, আই এম সরি তোমাকে এই ধরনের প্রশ্ন করার জন্য, বাট এই প্রশ্নটার উপর তোমাদের জীবন নির্ভর করছে। তোমার অ্যান্সার যদি পজিটিভ হয় তাহলে তুমি এইখানেও থাকবে নোমানের বউ হিসেবে, আর যদি নেগেটিভ হয় তাহলে আমি নিজ দায়িত্বে তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসবো। নাও চয়েস ইজ ইয়ার্স। তুমি কি নোমানের সাথে থাকতে চাও? মাহমুদার শরীর কেঁপে ওঠে। থরথরিয়ে অদূরে দাঁড়িয়ে থাকা নোমানের দিকে একবার দৃষ্টি নিবদ্ধ করে উপর নিচ মাথা নাড়ায়। নোমান আটকে রাখা শ্বাস ছাড়ে। মাহমুদার উত্তর শুনে আহির সরাসরি তার ছোট চাচার দিকে তাকায়। নোমান আর মাহমুদা একে অপরকে চায়, এর মধ্যে আপনাদের নাক না গলালেই ভালো হয়। আলিফ রহমান চেঁচিয়ে ওঠে আহিরের কথা শুনে। আহির, তুমি কি বলছো বুঝতে পারছো? ওরা একসাথে থাকবে মানে? তুমি শুনতে পাওনি? মেয়েটার অন্য জায়গায় বিয়ে ঠিক। ওর বাবা এই বিয়েটা মানবে কেন? এই মেয়েটার বিয়েটা নোমানের সাথে হয়ে গেছে, এটা এখন সব থেকে বড় সত্যি। কবে কোথায় বিয়ে ঠিক ছিল এটা এখন পাস্ট, আর ওদের বিয়ে ওরা ওরা মানে অন্য কারোর মানার দরকার নেই।
আদনান রহমান নিজের জেদি এক রোখা ছেলের দিকে তাকিয়ে কটমট করে বলে, ও কি বিয়ে করার মতো পজিশনে গেছে? তাছাড়া মেয়েটাকে তুলে আনার জন্য এখন সে পুলিশে ঝামেলা হবে, সেটা কে সামলাবে? এই বুড়ো বয়সে তোমাদের জন্য এখন থানায় দৌড়াদৌড়ি করতে হবে? নোমানের যথেষ্ট অ্যাবিলিটি আছে, আর ওর বড় ভাই এখনো মরে যায়নি। আমার ভাইয়ের ভালোবাসা পাইয়ে দিতে যতদূর যেতে হয় আমি যাব। যে যন্ত্রণা তোমার আমার বোনকে দিয়েছ, যতটা অন্যায় ওর সাথে করেছো, তার এক ফোঁটাও আমি নোমানের বৃষ্টির সাথে করতে দিব না, মনে রেখো। আসল জায়গায় আঘাত পড়তেই সবাই চুপ হয়ে যায়। আহির মিমের দিকে তাকিয়ে বলে, মিমু, মেয়েটাকে ঘরে নিয়ে যাও, আর নোমান আমার সাথে আয়। সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে। সূর্যের প্রাকৃতিক আলোর পরিবর্তে এখন কৃত্রিম আলো জ্বলজ্বল করছে। ব্যস্ত শহরে এখনও সবাই ছুটে চলেছে নিজ গন্তব্যে। আরাবি সবে কাজ শেষ করে নিজের ফ্ল্যাটে প্রবেশ করছে। মাথার পেছন থেকে ঘাড় পর্যন্ত ব্যথা করছে। এক হাত দিয়ে ঘাড়ে মালিশ করতে করতে ফোন বের করে স্রোতকে কল করে। স্রোত ফোন তুলেই বরাবরের মতোই সালাম দেয়। আসসালামু আলাইকুম আম্মা। ছেলের মুখে শান্তির সালাম শুনে আরাবির সব ক্লান্তি কর্পূরের মতো উড়ে যায়। নিমেষেই প্রশান্তিতে ভরে যায় বুক। মুখে তৃপ্তির হাসি নিয়ে ছেলের সালামের উত্তর দেয়। ওয়ালাইকুম আসসালাম আব্বাজান, শরীর কেমন আছে? পেটের ব্যথাটা এখনো আছে? না, একটুও নেই। মিথ্যা বলছেন? আমি মিথ্যা বলিনি আম্মা। আরাবি মুচকি হাসে। ঠিক এইভাবেই কথা বলতো সায়র। স্রোতকে এখনো বলা হয়নি তার ভাই বোন আসছে। আরাবি কথাটা কিভাবে স্রোতকে বলবে তাই ভাবছে। কেমন রিয়াক্ট করবে তার ছেলে? আরাবি পেটের উপর নিজের হাত রাখে আলতো করে। তার এখনো বিশ্বাস হচ্ছে না এই শরীরের মধ্যে কেউ বেড়ে উঠছে, এইটুকু পেটে তার বাচ্চা আছে। আরাবি কিছুক্ষণ চুপ করে থেকে রিনরিনে কণ্ঠে বলে। ওপাশ থেকে স্রোতের কোনো কথা শুনতে না পেয়ে আরাবি আবার জিজ্ঞেস করে, আব্বাজান শুনছেন? আম্মা, আমার একটা বনু চাই, ছোট্ট একটা পুতুলের মতো বনু। আরাবি হাসে। কেমন হবে যদি তার একটা আম্মা আসে? আরাবির ভাবনার মাঝে এই ডোরবেল বেজে ওঠে। আরাবি ভেবে পায় না এই সময় কে এলো। এই সময় তো কারো আসার কথা না। আব্বাজান, আই কল ইউ লেটার, ওকে? আরাবি নিজের কথা শেষ করে ফোন কেটে দরজা খুলতে যায়। দরজা খুলতেই আরাবি স্তব্ধ হয়ে যায়। বিমূর নেত্রে অবিচল চেয়ে থাকে সামনে দণ্ডায়মান মানুষটির দিকে। অনাকাঙ্ক্ষিতভাবে কাঙ্ক্ষিত মানুষটির দর্শন পেয়ে স্তম্ভিত হয়। অস্ফুট স্বরে বলে, আয়াস। আরাবি নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তার সামনে কি আয়াস দাঁড়িয়ে? কিন্তু কিভাবে? সে কি ভুল দেখছে? আরাবির ভাবনার মাঝে আয়াস দরজা ঠেলে ভেতরে আসে, আবার দরজা লক করে দেয়। আরাবি এখনো ঘোরের মধ্যে আছে। আয়াস চোখ ছোট ছোট করে আরাবির দিকে চায়। এক পা দুপা করে এগিয়ে দূরত্বটুকু ঘুচিয়ে দেয়। আরাবির পা থেকে মাথা পর্যন্ত দৃষ্টি ঘুরিয়ে চোখে স্থির করে সেই চোখে এখনো বিস্ময় কাটেনি। এক হাতে আরাবির কোমর জড়িয়ে কাছে এনে গলার স্বর নামিয়ে বলে, গোটা একটা মাস আপনি আমার বাচ্চাদের থেকে আমাকে দূরে রেখেছেন। আপনাকে কি শাস্তি দেওয়া যায় বলুন তো ম্যাডাম? আয়েশের কথা যেন আরাবির ঘোর কাটে। এক হাতে আয়েশের গাল ছুঁয়ে দিয়ে বলে, আপনি এখানে এত জলদি কি করে? আয়েশ স্মিত হাসে স্ত্রীর কথা শুনে। চোখে মুখে আশ্রে পড়া বেবি চুলগুলো কানে গুজে দিয়ে বলে, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন ম্যাডাম, আপনার হাজব্যান্ড একটা দেশের গণ্যমান্য নেতা। এটুকু ম্যানেজ করা তো তার জন্য দুধ ভাত। আরাবি এতক্ষণে খেয়াল করে আয়েশের দিকে। বেশ শুকিয়ে গেছে, চোখের নিচে ডার্ক সার্কেল সাক্ষী দিচ্ছে তার নির্ঘুম রাতের। চুল দাড়ি সব বড় বড় হয়েছে। সব সময় পরিপাটি থাকা লোকটার এত অধপতন, এত অবহেলা নিজের প্রতি। আরাবির মায়া হয়। মায়ার ঠেলা ঠেলিতে বরকে কিছু বলতে যাবে তার আগে বর মশাই হাঁটু মুড়ে নিচে বসে পড়ে। আরাবির পেটে পরপর কয়েকটা চুমু খেয়ে মাথা রাখে। আরাবি আয়েশের চুল খামছে ধরে মনে মনে বলে, এই লোকের উপর দয়া দেখানোই ঠিক না। এই অশুভ লোক কোনোদিনও ভালো হবে না। আরাবি আয়েশকে বকতে থাকে। পেটের উপর ভেজা অনুভব করতেই থমকে দাঁড়ায়। তবে কি আয়েশের চোখে পানি? সে কাঁদছে। আরাবি নিজেও তড়িৎ বেগে হাঁটু মুড়ে বসে। আয়েশ আরাবির ঘাড়ে মাথা রাখে। আরাবি এক হাত দিয়ে আয়েশকে জড়িয়ে আর এক হাত চুলের ভাঁজে গলিয়ে দেয়। আয়াস, কি হয়েছে? এই উঠুন, তাকান আমার দিকে। আয়েশ তবুও মুখ তোলে না আরাবির ঘাড় থেকে। আরাবিও কিছু বলে না। থাক না, কিছু না বলা। সব কিছু বলে বোঝানো যায়? কিছু কথা অনুভব করতে হয়। খানিক পরে আয়াস নিজেই ধাতস্থ হয়ে আরাবির চোখে চোখ রাখে। স্ত্রীর লালিত মায়াবী মুখটা একটু ছুঁয়ে বলে, ধন্যবাদ জান, এই আমাকে দ্বিতীয়বার বাবা হওয়ার অনুভূতি দেওয়ার জন্য।
আরাবি হাসে, আয়েশের চুলগুলো এলোমেলো করে দিয়ে বলে, জনাব, এই অবস্থা কেন আপনার? এত অগোছালো কেন? মন মানুষ মনে হচ্ছে তো। আয়েশ ক্ষিপ্ত চোখে তাকিয়ে গমগমে সুরে বলে, অবহেলা করে ফেলে আসার সময় মনে ছিল না এই ছেলেটার কি অবস্থা হতে পারে? যাই হোক, কালই তুমি আর আমার ছেলে ফিরে যাচ্ছ আমার সাথে। আরবি একটু ঢং করে বলে, আমি আপনার সাথে কেন যাব? হু আর ইউ? ব্যাস, আয়েশের শান্ত মেজাজটা আকাশচুম্বী হয়, রণমূর্তি রূপ ধারণ করে। আরবির হাত শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে বলে, হু আই অ্যাম? আই এম ইউর হাজব্যান্ড। আপনি আমার হাজবেন্ড হতে যাবেন কেন? আমার হাজবেন্ড তো সুদর্শন, সুপুরুষ, আর আপনাকে তো কোনো রাস্তার টোকাই মনে হচ্ছে। আয়েশ ফাল করে তাকিয়ে থাকে কিছুক্ষণ। আরবির কথার বোধগম্য হতে আয়েশ আরবির উপর ঝুঁকে গিয়ে ঠান্ডা স্বরে বলে, অনেস্টলি স্পিকিং, বেবি তোমার পেটে এই মুহূর্তে যদি আমার আম্মা না থাকতো তোমাকে আমি জাস্ট খুন করে ফেলতাম। ট্রাস্ট মি, আমি সত্যি সত্যি এমন করতাম। 1 মাসে তুমি আমাকে যে নরক যন্ত্রণা দিয়েছো না, তার প্রত্যেকটার মাসুল গুনে নিতাম। আয়েশ নিজের কথা শেষ করে উঠে দাঁড়ায়। আরবি ওঠে। আয়েশ আদেশের সুরে বলে, ব্যাগপত্র গোছগাছ করে নাও, তুমি আমার সাথে ফিরে যাচ্ছ, এটাই ফাইনাল। আমি আমার বাচ্চাদের থেকে দূরে থাকতে পারবো না। আই এম সরি আয়াশ, আমি আপনার সাথে ফিরতে পারবো না। আরবির কথা শেষ হওয়ার আগেই আয়াশ পাশে থাকা ফুলদানিতে সজোরে লাথি মারে। ফুলদানিটা ছিটকে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আরবি কেঁপে ওঠে আয়াশের এমন কাজে। আয়াশ আরবির উপর কখনোই রাগ দেখায় না। আরবি কিছু বলতে নেবে তার আগেই আয়াশ আরবিকে ধাক্কা দিয়ে দেয়ালের সাথে চেপে ধরে হিসিয়ে বলে, যেতে পারবে না মানে? সব কিছু খেলা মনে হয় তোমার কাছে? আমি এখানে মজা করতে এসেছি, সব কিছুই তোমার মর্জিতে হবে? দেখো আরবি, আমার বাচ্চারা। আয়াশ আর বলতে পারে না, তার আগেই আয়াশের পুরুষ্ঠ ওষ্ঠজোড়া দখল করে নেয় আরবি। আয়াশের গলা 2 হাত দিয়ে পেঁচিয়ে গাঢ় চুম্বনে শুষে নেয় স্বামীর ওষ্ঠজোড়া। আয়াশ স্তম্ভিত হয় আরবির কাজে, এতটাই অবাক হয় যে প্রেয়সীর আহ্বানে সাড়া দিতেও সক্ষম হয় না। দীর্ঘ চুম্বনের সমাপ্তি ঘটিয়ে আরবি আয়াশের চোখের দিকে চেয়ে বলে, সবসময় এক লাইন বেশি বোঝেন কেন? আমি বলেছি ফিরবো না আপনার কাছে। না ফিরে উপায় আছে? বেঁধে ফেলেছেন তো। এখান থেকে কি আর আমার কোনো মুক্তির উপায় আছে? আমি বলতে চেয়েছি আমার কাজ আছে, ভীষণ ইম্পর্টেন্ট কাজ, যেতে কিছুদিন সময় লাগবে। পুরো কথাটা তো শুনবেন আগে নাকি? আয়েশ মনোযোগ দিয়ে শোনে প্রিয়তমার কথা, ঠোঁটে দুষ্টু হাসি রেখে বলে, আমাকে ভালোই কন্ট্রোল করতে শিখেছো জান, বাট আমার সাথে এতদিন থেকেও ঠিকঠাক চুমু খাওয়া শিখতে পারলে না। আচ্ছা, বড়ই লজ্জার বিষয়। আসো, একটা চুমু খেয়ে শিখিয়ে দে। আয়াশ আরবির দিকে এগিয়ে আসতে নিলেই আরবি হাত উঁচু করে থামিয়ে দেয়। থাক, আর শিখে কাজ নেই আমার, আগে ফ্রেশ হয়ে আসুন তো। জান, ক্লান্ত লাগছে না? আয়াশ আরবির নাক ঘষে ঘোর লাগা কণ্ঠে বলে, তোমার একটুখানি সান্নিধ্যে আমার ক্লান্তি দূর হয়ে গেছে জান। আরেকটা চুমুকে দেখো, এখন বীর পুরুষের মতো টকবকে ঘোড়া ছুটিয়ে যুদ্ধে নেমে পড়বো। অসভ্য মন্ত্রী। আয়েশ তৃপ্তির হাসি দেয়। বহুদিন পর প্রিয় মানুষের মুখে প্রিয় ডাক শুনে। আরবি ঠেলে ঠুলে আয়েশকে ফ্রেশ হতে পাঠিয়ে অনলাইনে খাবার অর্ডার করে। আয়েশ ফ্রেশ হওয়ার কিছুক্ষণ পর খাবার চলে আসে। পাশে রেস্টুরেন্ট হওয়ায় বেশি সময় লাগেনি। দুজনে একসাথে রাতের খাবার খেয়ে বেডরুমে যায়। আয়েশকে ঘুমোতে বলে আরবি আলমারি থেকে প্লাজো আর ওভার সাইজ টি শার্ট নিয়ে ওয়াশরুমে যায় চেঞ্জ করতে। আরবি ড্রেস চেঞ্জ করে এসে দেখে আয়াশ এখনও ঘুমোয়নি। আরবি টাওয়ালটা রেখে বেডের কাছে যেতে আয়াশ আরবিকে হ্যাঁচকা টানে নিজের বুকে ফেলে। আরবি আয়াশকে বেড বানিয়ে ফেলে। আয়াশের বুকের উপর এমনভাবে পড়ে আছে যেন বিছানায় সে উপর হয়ে গালে হাত দিয়ে শুয়ে আছে। আয়াশের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে ব্যস্ত ভঙ্গিতে বলে, ছাড়ুন তো, ঘুমোবো। হ্যাঁ, আমিও তো ঘুমাবো। তো ঘুমান, আমি বারণ করেছি নাকি? আয়াশ আরবির কোমরটা আরেকটু শক্ত করে চেপে ধরে বলে, ঘুমাবো, আগে আদর দাও। কত আদর পেন্ডিং আছে জানো? আয়েশের কথা শুনে আরবি ব্যঙ্গ করে বলে, নিজের অবস্থা দেখেছেন? একদম বন মানুষ লাগছে। কোনো বন মানুষকে আমি আদর দিতে পারবো না। তাই না? হ্যাঁ, তাই। আয়েশ কিছু না বলে আরবিকে নিজের বক্ষপটের নিচে ফেলে বলে, আমি বর মানুষ হই আর যাই হই, আসলে তো আপনার বর ম্যাডাম। বরকে আদর দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া প্রত্যেকটা স্ত্রীর মানবিকতার দায়িত্ব। আচ্ছা, বউদের মানবিক দায়িত্ব? হ্যাঁ, এবার দাও প্লিজ। প্লিজ, জানো কতদিন ঘুমাইনি। আরবি আর কিছু বলে না। মানুষটা দেখেই বোঝা যাচ্ছে আসলে কতটা নির্ঘুম রাত পার করেছে। আরবি আলতো করে আয়েশের চুল টেনে দিতে থাকে। আয়েশ আরবির বুকের খাজে নাক ঘষে লম্বা শ্বাস টানে। দুহাতে আঁকড়ে ধরে স্ত্রী তনু বদনখানি। বহুদিন পর একটা প্রশান্তির ঘুমে নিমগ্ন হয় সে।
হিমশীতল রজনী, মন্থর গতিতে ঠান্ডা হাওয়া বইছে। প্রতিটি গৃহের দ্বার রুদ্র। নিজ নিজ কক্ষে অবস্থান করেছে সবাই। শীতের হিয়া থেকে রেহাই পেতেই ঘরে সবার উষ্ণ চাদরে মুড়িয়ে রেখেছে। সারাদিনের ঝড় ঝাপটা শেষে নোমান নিজের ঘরের উদ্দেশ্যে পা বাড়িয়েছে। অজানা উত্তেজনায় বুকের ভিতর দ্রিম দ্রিম আওয়াজ আসছে। আর কিছু কদম পাড়ি দিলেই সে নিজের সুখকে নিজের ঘরে আবিষ্কার করবে, নিজের একচ্ছত্র রাজশ্রী রূপে। ব্যাপারটা উপলব্ধি করতেই নোমানের উত্তেজনা বেড়ে যায় বহুগুণ। ত্রস্ত পা ফেলে তড়িঘড়ি পৌঁছায় নিজের কক্ষে। কাঁপা কাঁপা হাতে দরজার নবটা মোচড় দিয়ে ভেতরে প্রবেশ করতেই নোমান থমকে দাঁড়ায়। ঘরের আলো আধারে লুকোচুরিতে বিছানার উপর জ্বলজ্বল করছে এক রূপবতী নারী। তার রূপের ছটা যেন ঘরের আধার দূর করেছে। নোমান ধীর পায়ে এগিয়ে যায় বিছানার দিকে। মাহমুদা বিছানায় ঘুমিয়ে গায়ের শাড়িটাও চেঞ্জ করেনি। হাতের উপর মাথা রেখে তৃপ্তির ঘুম দিচ্ছে। চোখে মুখে উপচে পড়া নুরানি ভাব দেখে নোমানের ঠোঁট প্রসারিত হয়ে প্রাপ্তির হাসি খেলা করে। বিছানায় ঠ্যাস নিয়ে ফ্লোরে বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মাহমুদার দিকে। মাহমুদার নাকে থাকা সাদা পাথরের নাকফুলটা জ্বলজ্বল করছে। এতেই যেন তার সৌন্দর্য বেড়ে গেছে বহুগুণ। নোমান হাত বাড়িয়ে মাহমুদার চোখে মুখে আছড়ে পড়া চুলগুলো সরিয়ে দেয়। নোমান হাতটা সরিয়ে নেওয়ার সাথে সাথে মাহমুদা তড়াক করে উঠে পড়ে। হুট করে নোমানকে এতটা কাছ থেকে দেখে ভড়কে যায়। কিছুটা পেছনে সরে গিয়ে কপট রাগ দেখিয়ে বলে, আপনি তুমি মানে আপনি এখানে কি করে আমার কাছে? মাহমুদার উল্টাপাল্টা খাপ ছাড়া আচরণে নোমান হাসে। ফ্লোর থেকে উঠে মাহমুদার গা ঘেঁষে বসে বলে, ম্যাডাম, ঘরটা আমার, বউ আমার, এখানে কি অন্য কারোর থাকার কথা? মাহমুদা পিটপিট করে তাকায় নোমানের দিকে। এই কথার পৃষ্ঠে যে তার কি বলা উচিত তাই ভাবতে থাকে, কিন্তু কিছুই মাথায় আসছে না। মাহমুদাকে চুপ করে থাকতে দেখে নোমান মাহমুদার দিকে আর একটু ঝুঁকে বলে, তুমি বাসর রাতে ঘুমিয়ে গেলে? কোথায় আমি ভেবেছিলাম তুমি বিছানার মধ্যমণি হয়ে ঘোমটা টেনে বসে থাকবে। আমি ঘরে প্রবেশ করে সন্তর্পণে ঘোমটা তুলব আর তুমি আমাকে দেখে লাজুক হাসবে। তা না, আমার কপাল দেখো, আমি আসতেই তুমি ছ্যাদ করে ওঠো। কি সোনায় বাঁধানো কপাল আমার। নিজের কথা শেষ করে নোমান হাত পা সরিয়ে বিছানায় শুয়ে হাপিত্তেশ করতে থাকে। তার স্বপ্ন পূরণ না হয় বেচারা খুব শোক প্রকাশ করছে। তা দেখে মাহমুদা মুখ ঝামটা দিয়ে বলে, বাচ্চা মানুষের আবার কিসের বাসর? বাসর কি জিনিস তুমি জানো? চুপচাপ ঘুমিয়ে পড়ো। মাহমুদার কথায় নোমান নাক ছিটকে তোলে, তার দিকে তাকিয়ে থাকে। মাহমুদার কথার অর্থ বোধগম্য হতেই নোমান মাহমুদার হাত টেনে বুকের উপর ফেলে বলে, তুমি কি আমার পুরুষত্বের ওপর প্রশ্ন তুলছো? হঠাৎ নোমানের এত কাছে থাকায় মাহমুদ স্তম্ভিত হয়। খানিক সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে ঝগড়ার জেতার জন্য বলে, অফকোর্স তুলছি। মাহমুদার কথা শেষ না হতেই নোমান তাদের অবস্থান পরিবর্তন করে। মাহমুদাকে নিজের বক্ষতলের নিচে ফেলে দাঁতের দাঁত চেপে বলে, ভেবেছিলাম আজকে ছেড়ে দিব, বাট ইউ নো হোয়াট বেবি গার্ল, তুমি নিজেই নিজের সর্বনাশ না ডাকলে, তাই আমি সর্বনাশ খেলায় মত্ত হয়ে চলেছি। গেট রেডি ফর ইট বেবি। মাহমুদা ভয়ে ঢোক গেলে নোমানের অ্যাগ্রেসিভ আচরণে। নোমান হাত বাড়িয়ে বেডসাইড টেবিলের উপর ল্যাম্পটা অফ করে দেয়। মাহমুদা নোমানকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করতেই নোমান মাহমুদার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, সরি বেবি গার্ল, আই এম নট কন্ট্রোল মাইসেলফ। শীতের শেষ রাতের অলস ভাবটুকু পরম তৃপ্তির সাথে উপভোগ করছে আয়াস। প্রিয়তমার শরীর থেকে উষ্ণতাটুকু সন্তর্পণে টেনে নেয়। আয়াসের শক্ত হাতের বাঁধনে আরাবি নড়াচড়া করতেও পারছে না। আরাবি নড়াচড়াতে আয়াসের ঘুমের ব্যাঘাত ঘটলে আয়াস চোখ খুলে আরাবির মুখের দিকে তাকিয়ে বলে, মোচড়া করছো কেন? আরাবি দুহাতে আয়াসকে ঠেলার চেষ্টা করে বলে, আমি উঠবো তো। আয়াসের বাচ্চাদের মতো কথা বলার ভঙ্গিতে আরাবি হেসে ফেলে। এক হাতে আয়াসের চুলগুলো এলোমেলো করে দিয়ে বলে, আচ্ছা ঘুমান, আমি উঠছি না। আরাবির কথা শুনে আয়েশ মুচকি হেসে প্রিয়তম ললাটে পুরুষ্ঠ ওষ্ঠের তপ্ত ছোঁয়াটুকু দিয়ে ঘুমোতে নিলেই চোখে পড়ে আরাবির গলার লাল ছোপ ছোপ দাগগুলো। আয়েশ ভয়ানক এই চিহ্ন দেখে চমকে উঠে বলে, আরও কাল রাতে কি আমি কিছু করেছি? আয়েশের মনোভাব বুঝে আয়াস ঠোঁট চেপে হাসি আটকিয়ে বলে, আপনার কি মাথা ঠিক থাকে? আমি কাছে আসলে এত করে আটকালাম, শুনেছেন আমার কথা? সেই তো নিজের কার্যসিদ্ধি করেই নিলেন। আরাবির সোজাসুজি কথায় আয়াস কেঁপে ওঠে। নিজের উপর চরম ক্ষুব্ধ হয়ে উঠে বসে। ব্যাকুল চিত্তে বলে, ইয়া আল্লাহ, বেবির যদি কিছু হয় আমি কি করে ফেললাম? ছি,
এতটা টক্সিক কী করে হলাম? আয়েশের অবস্থা দেখে আরাবি শোয়া থেকে উঠে বসে, আয়েশের কাঁধে মাথা রেখে ইনোসেন্ট ফেস করে বলে, জনাব কিছুই হবে না, কারণ রাতে আপনি ভদ্রতা বজায় রেখে আমায় ধন্য করেছেন। আপনার প্রতি কৃতজ্ঞ আমি এতটা ধৈর্য ধরার জন্য। আয়াস চোখ ছোট ছোট করে তাকায় আরাবির দিকে। এই মেয়ে তাকে বোকা বানালো। কিছু একটা মাথায় আসতে আয়াস ফট করে বলে, কিন্তু তোমার গলায় এই দাগ? কাল এসে যে রাগ তুললেন আমার উপর, মনে নেই? আয়াস একটা স্বস্তির নিঃশ্বাস নেয়। এখনই তার দম আটকে আসছিল। এই মেয়ে তাকে এমনভাবে বোকা বানালো, একে তো শাস্তি না দিলেই নয়। এক ঝটকায় আয়াস আরাবির নির্মেদ কোমর জড়িয়ে কাছে আনতেই ফোনটা বেজে ওঠে। আয়াস সেদিকে ভ্রুক্ষেপ না করে আরাবি কি নিজের বক্ষপটের নিচে ফেলে, গলায় চুমুর বর্ষণ শুরু করে। আরাবি আয়াসের চুল মুঠো করে ধরে, নিজের প্রগাঢ় অনুভূতি দমিয়ে নিষ্প্রিয়ভাবে বলে, আজ ফোন বাজছে আপনার। You don't care about that. Focus on me, sweetheart. Okay? আয়েশ নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিয়ে নিজের কাছে মত্ত হয়। প্রেয়সীর ঘাড়ে গলায় ঠোঁট নামিয়ে গাঢ় চুম্বনের ঝড় তুলে বুকের কাছে মুখ ডুবিয়ে চুমু খায়। আরাবি কেঁপে ওঠে আয়েশের বেসামাল স্পর্শে। বিপদ সীমা বুঝতে পেরিয়ে আয়েশকে আটকানোর চেষ্টা করে। ব্যস্ত শহরের সবাই ছুটে চলেছে নিজ নিজ গন্তব্যে। কারের জন্য কারোর থেমে থাকার কোনো জোর নেই, পেছনে ঘুরে দেখার সুযোগ নেই। নিজ নিজ যোগ্যতা প্রমাণে সবাই মরিয়া। স্রোত, your parents still waiting for you in the waiting room. You have to meet them here. নিজের ডেস্কে বসে মনোযোগ সহকারে ম্যাথ সলভ করছিল স্রোত। লিও স্যারের কথায় রেশ চকিত হয়। তার বাবা মা এখানে নাকি সে ভুল শুনছে? স্রোত কিছুক্ষণ চুপ করে থেকে স্যারকে কুর্নিশ জানিয়ে বেরিয়ে পড়ে ওয়েটিং রুমের দিকে। ক্যাপটা মাথা থেকে খুলে চুলগুলো ঠিক করতে করতে হাঁটছে। হঠাৎ ওয়েটিং রুম। স্রোত, হোয়ার আর ইউ গোয়িং নাও? নিজের নামের আবার ভুল উচ্চারণ শুনে শক্ত হয়ে দাঁড়ায় স্রোত। সামনে থাকা জার্মানির বংশধরকে কড়া কথা শোনানোর ইচ্ছেটাকে অচিরেই দমন করে দাঁতে দাঁত চেপে বলে, মাই নেম ইজ স্রোত, নট স্রোত, ওকে? স্রোতের শক্ত কথার পৃষ্ঠে খিলখিল করে হাসে তার সামনে দাঁড়ানো সোনালি চুলের পুতুলের মতো মেয়েটা। অযথা হাসিতে স্রোতের আরও রাগ। মেয়েটাকে পাশ কাটিয়ে যেতে যেতে বলে, গো আহেড নিনা। রাগে স্রোত গটগট করে হেঁটে চলে। রাগের চোটে তার ফর্সা মুখশ্রী রক্তিম হয়েছে, নাকের ডগা লাল হয়ে আছে। এরা সবাই তার নামের ভুল উচ্চারণ করে কেন? যত সব। স্রোত রাগে ক্ষোভে ধূপধাপ পা ফেলে হাঁটছে। তার পায়ের বুট জুতা মার্বেলের মেঝের সাথে সংঘর্ষে বিকট আওয়াজ হচ্ছে। ওয়েটিং রুমের দরজা নব ঘুরিয়ে প্রবেশ করলো রুমে। মায়ের পাশে বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ অবাক হয় স্রোত। কিছুক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। আসলে কি তার আব্বাজান এসেছে, নাকি সে ভুল দেখছে? স্রোতের ভাবনার মাঝে আয়াস তার সামনে হাঁটু মুড়ে বসে। আলতো হাত ছেলের মাথায় রেখে আদুরে গলায় বলে, আসসালামু আলাইকুম আব্বাজান। আয়াস স্রোতের মতো করে সালাম দেওয়াতে স্রোত হেসে ফেলে। মুহূর্তে আব্বাজানের গলা জড়িয়ে ধরে বিরস কণ্ঠে বলে, আই মিসড ইউ ভেরি মাচ আব্বাজান। আয়াস ছেলেকে বক্ষে মিশিয়ে তৃপ্তির হাসি নিয়ে বলে, মিটু বাবা। বাপ ছেলের এমন সুন্দর মুহূর্ত থেকে আরাবি অভিমানী কণ্ঠে বলে, আমাকে তো কেউ চোখে দেখে না, কেউ ভালোবাসে না আমায়। স্রোত বাবাকে ছেড়ে মায়ের কাছে গেল। আমার দু হাতে চুমু খেয়ে জড়িয়ে ধরে। আয়াসও উঠে আরাবির গা ঘেঁষে দাঁড়িয়ে ফিসফিস করে বলে, ভালো না বসলে জুনিয়র কি গুগল থেকে ডাউনলোড করেছ? আর কত ভালোবাসা চাও? এবার দেখে আমাকে কলিকাতা হারবাল নিশ্চিত গ্রহণ করতে হবে। আয়াসের এমন ধারা ভয়ঙ্কর কথা শুনে আরাবি কটমট করে তাকায় আয়াসের দিকে। এই লোক যদি এই মুহূর্তে ছেলের স্কুলের জায়গায় বাসায় থাকতো, তাহলে আজকেই আরাবি এই অসভ্য নির্লজ্জ মন্ত্রীর সব চুল ছিঁড়ে টাকলা মদন বানিয়ে দিত। আরাবির এমন করে তাকানো দেখে আয়াস এক ভ্রু উপরে তুলে বলে, কি এমন করে দেখছো কেন? চুমু খাবা? এই সময় সব ঠিক না, বুঝছো? পরে মোড় চলে আসলে তো সমস্যা। আরবির হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। এই রকম ভয়ঙ্কর অসভ্য অসহ্য অসহনীয় লোকটা তার কপালে জুড়তে হলো। আল্লাহ ধৈর্য দাও। আরবি আশেপাশে তাকিয়ে দেখে নাই কেউ আছে কিনা। কয়েকজন আছে, তবে তারা বাংলা জানে না, এতেই রক্ষা। আরবিকে জব্দ করতে পেরে আয়াস বেজায় খুশি। সে গদগদ হয়ে ছেলেকে নিজের কোলে তুলে পরপর দুটো চুমু খেয়ে বলে, আব্বা, আপনাকে যদি বাংলাদেশের বেস্ট ক্যারেট স্কুলে ভর্তি করে দিই, আপনি থাকবেন না দেশে? আমার কাছে, আপনার আম্মার কাছে, নিজের পরিবারের কাছে? স্রোত আজ একের পর একটা চমক খাচ্ছে। আজকে এই দিনটা এতটা সুন্দর কেন?
সব ভালো ভালো জিনিস হচ্ছে আজকে। সে তো থাকতেই চায় তার আব্বা আম্মার সাথে, নিজের পরিবারের সাথে। স্রোতের চোখ চিকচিক করছে, খুশি উপচে পড়ছে তার চোখে মুখে। মুখে কিছু না বললেও তার চেহারার বাঁধ ভাঙা খুশি দেখে তাদের আর বুঝতে বাকি থাকে না স্রোতের মত। আয়াস ছেলের খুশি আরেকটু বাড়িয়ে দিতে বলে, বাবা, আপনার খুশিটা আরেকটু বাড়িয়ে দিই। আপনার একটা ছোট ভাই বা বোন আসছে, আপনি কি জানেন সেই খবর? স্রোত মনে হয় আজকে খুশির চোটে পাগল হয়ে যাবে। আজ সে খুশির জ্বরে ভাসছে। মুহূর্তেই শান্তশিষ্ট থাকা স্রোত উৎফুল্ল হয়ে জিজ্ঞেস করে, আমার ভাই বোন আসছে। কোথা থেকে আসছে আব্বাজান? তারা এখন কোথায়? আম্মার টামিতে? হ্যাঁ, সে এখন আপনার আম্মার টামিতে। আচ্ছা আব্বা, আম্মার টামিতে বাবু গেলে কি করে? আরবির কাশি উঠে যায় স্রোতের কথায়। এই অসভ্য লোকের সাথে থেকে থেকে তার ছেলে এমন ফাজিল হচ্ছে। এদিকে আয়াস দুষ্টু চোখে আরবির দিকে তাকিয়ে আছে। একটু ফিচিল হেসে স্রোতকে কিছু বলতে যাবে, তার আগে আরবি আয়াসের মুখ চেপে ধরে। স্রোত কোলে থাকায় আয়াস আরবিকে সরাতে পারছে না, তাই ইশারায় সরাতে বললে আরবি বলে, মুখ দিয়ে আরেকবার ভয়ঙ্কর কথা বের করলে আর কথা বলার মতো অবস্থাতেই রাখবো না আমি, মনে থাকে যেন। আরবি নিজের কথা শেষ করে স্রোতকে আয়েশের কোল থেকে নিয়ে গটগট করে হেঁটে চলে যায়। আয়েশ উপরের দিকে তাকিয়ে কপাল চাপড়ে বলছে, আল্লাহ, আমার মতো নিষ্পাপ বাচ্চার কবলে এমন অত্যাচারে বউ দিলে। আয়েশের কথা আরবির কর্ণগোচর হতে আরবি পেছন ফিরে বলে, বাচ্চা নন আপনি, 2 বাচ্চার বাপ। বুড়ো বেড়া আবার নিজেকে বাচ্চা দাবি করে। শীতের কুয়াশায় আচ্ছন্ন সাজ। সন্ধ্যা হওয়ায় শীত শীত ভাবটা বেড়েছে। ফিহা মাত্র বাড়িতে প্রবেশ করছে। ভার্সিটি শেষ করে সে গিয়েছিল ঋষির সাথে একটুখানি ঘোরাঘুরি করতে। ঋষি মোটেও এসব পছন্দ করে না। ফিহার জোড়াজড়িতে নিয়ে গিয়েছিল নদীর পাড়ে। এই ফিরতে ফিরতে সন্ধ্যা হয়েছে। ঋষি নিজে এসে পৌঁছে দিয়ে গেছে ফিহাকে। ফিহা খুশি মনে গুনগুন করে গান গাইতে গাইতে নিজের রুমের দিকে পা বাড়ালে বাবার গম্ভীর আওয়াজ শুনে থেমে যায়। ফিয়া পেছনে ঘুরে দেখে তার বাবা কপালে ভাঁজ ফেলে পেছনে হাত মুড়ে দাঁড়িয়ে আছে। বাবা সারাক্ষণ এমন করে কথা বলে না, তাহলে কি সিরিয়াস কিছু হয়েছে? ফিহা কাঁপা কাঁপা গলায় বলে, বাবা কিছু হয়েছে? ফিহা নিজের কথা শেষ করার আগেই তার গালে শক্তপোক্ত চড় পড়ে। ফিহা 2 কদম পিছিয়ে যায়। ফিহার মা হিসিয়ে বলে, কি ভেবেছিস যা খুশি তাই করবি? আমরা কিচ্ছু জানতে পারবো না। ঘাসে মুখ দিয়ে চলি। কার সাথে বেহায়াপনা করেছিস? ছেলেটাকে? ফিহা থ মেরে দাঁড়িয়ে। কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। ঋষির কথা কি তার পরিবারের লোক জেনে গেল? কিন্তু কি করে? ফিহার ভাবনার মাঝে তার বাবার গমগমে কথা ভেসে আসে, এই দিন দেখার জন্য তোকে জন্ম দিয়েছি। তোর জন্য বাইরে বেরানোর জো নেই। রাস্তায় লোক ধরে ধরে বলে তোমার কীর্তির কথা। এখন বুঝছি তোমাকে স্বাধীনতা দেওয়া ঠিক হয়নি। তোমার মায়ের কথা শুনে তোমাকে বিয়ে দিয়ে দেওয়া উচিত ছিল, তাহলে আজ এই দিন দেখতে হতো না আমার। স্বচ্ছ রৌদ্রোজ্জ্বল দিবস। আকাশে বাতাসে খুশির ফোয়ারা। নবপ্রাণ আপার খবর আসার আনন্দে মুখরিত ধরণী। কোমল পুষ্পের ন্যায় মিয়ে মিয়ে আছে আনন্দে। আরবির মা হওয়ার সংবাদ ছড়িয়ে পড়েছে। আরবিকে ঘিরে রাখা প্রত্যেকটা মানুষের আজ আনন্দের কমতি নেই। এই মেয়েটাকে যে সবাই বড্ড ভালোবাসে। এই মেয়েটা বোধহয় পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী রমণী, যাকে সবাই ভালোবাসার চাদরে মুড়িয়ে রেখেছে। আর সব থেকে বেশি চোখে পড়া ভালোবাসা তার স্বামী আর ভাইয়ের। এই দুজন মানুষের ভালোবাসার সর্বকিছুর ঊর্ধ্বে। তবে আরেকজন ছিল যে তাদেরও ঊর্ধ্বে ছিল, না আছে, সবসময় থাকবে। সশরীরে উপস্থিত না থাকলেও তার আত্মাটা আছে, তার অসম ভালোবাসা আছে। তার সাথে কাটানো হাজারটা সোনালি প্রহর। এই রমণীর সর্বত্র ফুল কাননে ফুটে থাকা পবিত্র স্নিগ্ধ কোমল পুষ্প বোধহয় তার উপর ঈর্ষান্বিত। তাকেও বোধহয় এতটা স্বচ্ছভাবে কেউ ভালোবাসেনি, এতটা নিবিড়ভাবে কেউ হৃদ মাঝারে গেঁথে রাখেনি। তাকে বোধহয় অতটাও কোমলভাবে কেউ স্পর্শ করেনি যতটা সায়র নামের ব্যক্তি এই মেয়েটাকে করেছিল। কথাটা আপন মনেই ভেবেই মৃদু হাসে আরবি। একগুচ্ছ শুকনো গোলাপ হাতে নিয়ে বসে সে। গোলাপগুলো এতটাই শুকিয়ে গেছে যে এর পাপড়ি প্রায় সব ঝরে গেছে। তবু আরবি এগুলো সংরক্ষণ করার জন্য একটা বক্সে রেখেছে। ফুলগুলো দেখেই তার মনে পড়ে সেদিনের কথা। অতীত। আমি আপনাকে ভালোবাসি ফুলের মতো, তোতা পাখি। আপনি আমার হৃদ কাননে ফোটা একমাত্র স্নিগ্ধ পুষ্প। আপনার মুখে একটু হাসি দেখার জন্য আমি জাগতিক হাজারটা নিয়ম ভেঙে চুরে নতুন করে গড়ে দিতে পারি। আপনাকে দুঃখ কষ্ট নামক মারাত্মক জিনিস থেকে দূরে রাখার জন্য এই আমিটাকে 1000 বার কোরবান করতে পারি।
আপনি তুচ্ছ একটা জিনিসের জন্য মুখ ফুলিয়ে আসছেন? আমাকে বলুন, কি চাই আপনার? আমার এই চাঁদের মুখে হাসি আনার জন্য আকাশের চাঁদের কড়া নিয়ে আসতেও পিছপা হব না। বলে ফেলুন, কি চাই? মিষ্টি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে সায়রের দিকে, নীলচে চোখের কৌতূহলী দৃষ্টি নিয়ে তার দিকে চেয়ে আছে কি চাই জানার জন্য। এটা কি দুনিয়ার সবচেয়ে সুন্দর জিনিস না? অবশ্যই সুন্দর, এর থেকে বেশি সুন্দর আর কিছু হতে পারে? সারাদিনের শত ব্যস্ততাকে পায়ে ঠেলে তার আবদার মেটাতে এসেছে, এর থেকে সুন্দর কিছু কি হয়? মিষ্টি নির্মল হাসে, সামনে আসা নিজের গাছি চুলগুলো সরিয়ে সামনে থাকা নীল চোখা সুদর্শন যুবকটির গলা জড়িয়ে আবদারের সুরে বলে, আমি আপনার সাথে রাতের নির্জন শহর ঘুরতে চাই। আপনার সময় হবে কি জনাব? গুরুত্বপূর্ণ কাজ থেকে ইস্তফা নিয়ে কি আসতে পারবেন আমার কাছে? সায়র হাসে, ঠোঁট দাবিয়ে চুমু খায় প্রিয়তমার হাতের পৃষ্ঠে। এই মেয়েটার সব আবদার তাকে ঘিরে। সে আশেপাশে থাকলে দিন দুনিয়া ভুলে যায় মহারানী। এই রানীকে কি ফিরিয়ে দেওয়া যায়? এতে তার মনক্ষুণ্ণ হবে তো? প্রেয়সীর মনক্ষুণ্ণ করার মতো দুঃসাহসিক কাজ এই অধম করতে পারে? এভরিথিং ফর ইউ সুইট, আমরা আজকেই বের হচ্ছে। কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ শুনে আরাবি ভাবনা থেকে বেরিয়ে আসে। ফুলগুলো জায়গা মতো রেখে বেলকনিতে যায়। আয়াস একটা রকিং চেয়ারে বসে দোল খাচ্ছে। আয়াস যে এত শান্ত হয়ে বসে থাকতে দেখে আরাবি ভ্রু কুঁচকে আসে। এই লোকটি এতটা চুপচাপ বসে থাকার লোক? কিছু তো একটা হয়েছে। আরাবি আয়াসের সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে, এনিথিং রং আয়াস? চিন্তিত মনে হচ্ছে। আয়াস চোখ বন্ধ করে থাকলো। আরবির উপস্থিতি সে ঠিকই টের পেয়েছিল, কিন্তু কিছুই করেনি। কি থেকে কি হয়ে গেল তাই ভাবছে। এই কথা আরবি জানতে পারলে যে কি করবে তার ঠিক নেই। আয়াস কিছু না বলে আরবিকে তার কোলের উপর বসিয়ে নেয়। আরবিও কিছুই না বলে আয়াসের বুকে নিজের পিঠ ঠেকিয়ে শরীরের ভর ছেড়ে দেয়। আয়াস দু হাতে জড়িয়ে আসে। আরবি আবার সেই একই প্রশ্ন করে। আয়াস কি করে বলবে ভেবে পায় না। এতে যদি সে হাইপার হয়ে যায়, আরবি আবার তাগাদা দিলে আয়েশ আমতা আমতা করে বলে, আসলে মনে হচ্ছে কি? কি মানে করছেন? ঝটপট বলে ফেলুন। আয়েশ একটা ফাঁকা ঢোক গিলে বুক ফুলিয়ে শ্বাস নিয়ে বলে, বৃষ্টির বিয়ের কথাবার্তা চলছে তোমাদের কোনো ফুফাতো ভাইয়ের সাথে। আরবি মনোযোগ দিয়ে পুরো কথাটা শুনল। কোনো প্রতিক্রিয়া না দিয়ে ঠান্ডা গলায় বলে, আমি কেন কিছু করছে না? আমাকে তো দেখতে হবে ও আমার বোনের জন্য কত দূর যেতে পারে। আর হ্যাঁ, আপনারও খালাতো ভাই মনে রাখবেন। আইসি খালাতো ভাই। আর আবির তোর পাগলের মতো ছটপট করছে। ওরা শুধু বৃষ্টি থামিয়ে রেখেছে। আবির বাড়িতে এতক্ষণ তাণ্ডব করছে। মেজমা ছোট মা দাবি সবাই নিয়ে বৃষ্টির বাড়িতে যাবে। আরবি বোধহয় বুঝলো। আয়েশের কোলের উপর থেকে তড়িৎ গতিতে উঠে ঘরে যেতে যেতে বলল, তাহলে আমরা বসে আছি কেন? আবিরের ভাই ভাবি হিসেবে আমাদেরও তো কিছু করা উচিত, তাই না? ওকে ফোন দিন, বলুন রোডে দাঁড়াতে। আয়েশ প্রশ্ন করলো না। পকেট থেকে ফোন বের করে আবিরের নাম্বারে ডায়াল করলো। রহমান বাড়ি টুকটাক সাজানো। অতি নিকটস্থ কিছু আত্মীয় স্বজন বাড়িটা ভরে গেছে। আফিফা রহমান, নূরজাহান রহমান রান্নাঘরে দ্রুত হাত চালাচ্ছে। মিম আর মাহমুদা দুজন তাকে সাহায্য করছে। যতই আত্মীয়র মধ্যে সম্বন্ধ হোক না কেন, কোনো কিশোরী কমতি রাখবে না তারা। বৃষ্টি একটা গোলাপি জামদানি শাড়ি জড়িয়ে সোফায় গুটিসুটি হয়ে বসে আছে। তার ফুপুর বাড়ির লোকজনের সাথে কথা বলছে আলিফ রহমান আর আদনান রহমান। আহির বরাবরের মতো এইসব থেকে হাত গুটিয়ে আছে। সে দিব্যি তার ছেলে নিয়ে উপরের ঘরে ঘাপটি মেরে বসে আছে। তাহলে ভাইজান, শুভ কাজে দেরি করতে নেই। আজকে কাবিনটা ছোট করে হয়ে যাক, এরপর সময় করে না হয় বড় অনুষ্ঠান করা যাবে। নিজের ফুপুর এমন ভয়ঙ্কর কথা শুনে বৃষ্টির কলিজা মোচড় দিয়ে ওঠে। আজকেই কাবিন মানে? আব্বু কি রাজি হয়ে যাবে? বৃষ্টির ভাবনার মাঝে আদনান রহমান বলে ওঠে, দেখ যা ভালো বুঝিস, তবে আমাদের কোনো অসুবিধা নেই। আদনান রহমানের কথা শুনে বৃষ্টির চোখে পানি চলে আসে। এখন কি হবে তার? কি করে আটকাবে? তখনই একটা গমগমে সুরে ভেসে আসে, আপনার অসুবিধা না থাকলেও আমার বহু অসুবিধা আছে। আগন্তুকের কথার শব্দ শুনে সবাই দরজার দিকে তাকাতে স্তব্ধ হয়ে যায়। এত বছর পর যে আরবি এই বাড়িতে পা দেবে তা হয়তো কেউ আশাও করেনি। আরবির কথা শুনে আফিফা রহমান, নূরজাহান রহমান রান্নাঘর থেকে ছুটে বেরিয়ে আসে। আফিফা রহমান ছুটে নিজের মেয়ের কাছে যেতে নিলেই আরবি থামিয়ে দেয়। এই দূরে থাকুন, আমি এইখানে কেন কোনো রংঢং করতে আসিনি। আরবির পাশে দাঁড়িয়ে আছে আয়াস, আবির, এই বাড়ির আরেক মেয়ে আফসানা বেগম, আহাদ চৌধুরী, আবিরের মা নির্জনা। কেউ বুঝতে পারছে না আজকে সবাই এখানে উপস্থিত কেন। সবার ভাবনার এক বালতি পানি ঢেলে দিয়ে আরবি আবার বলে, আবির যাও, নিজের জিনিস তুলে নিয়ে এসো। এই অসুস্থ পরিবেশে ওকে আর রাখা যাবে না। ও
ওনারা বাংলা সিনেমার মতো সস্তার কমস দিয়ে ওকে আটকে দিবে। ওনাদের এই অভ্যাস অনেক আগে থেকেই আছে। আরবির কথা শেষ না হতেই আবির বড় বড় পা ফেলে বৃষ্টির কাছে গিয়ে তার হাত লুফে নেয়। এত চিৎকার চেঁচামেচি শুনে আহিরও নিচে নেমে এসেছে। এসেই তার চোখ ছানা পড়া। বৃষ্টির হাত আবির ধরায় ঠেকিয়ে উঠে বৃষ্টির ফুপি আজমেরি বেগম। এই, ওর হাতটা ধরছো কেন? ছাড়ো বলছি, ওর সাথে আমার ছেলের বিয়ে হবে। এতক্ষণে সবার নজরে আসে আজমেরি বেগম, যে হুবহু আফসানা চৌধুরীর মতো দেখতে, কিন্তু গায়ের রং তামাটে। আফসানা চৌধুরীর মতো সাদা নয়। বিয়ে তো হবে মেরি, তবে তোর লম্পট ছেলের সাথে নয়, আমার সোনার ছেলের সাথে, আমার বাবুর সাথে। কি হচ্ছে কি? আমাকে কেউ কিছু বলবে? আদনান রহমানের কথায় আরবি হাসে। সে আরেকটু তার দিকে এগিয়ে এসে বলে, ব্যাপারটা খুব সিম্পল মিস্টার রহমান। বৃষ্টি আবিরকে একে অপরকে ভালোবাসে। বৃষ্টির বিয়ে অন্য কোথাও হবে না, আবিরের সাথেই হবে। এখন আপনারা স্বেচ্ছায় মেয়ে দিলে ভালো, নতুবা মেয়ে তুলে নিয়ে বিয়ে করায় চৌধুরী বাড়ির ছেলেরা আবার এক্সপার্ট। আহির এতক্ষণ মনোযোগ দিয়ে আরবির কথা শুনে। আহির কিছু বলতে যাবে, তার আগে রোনাক চিৎকার করে ওঠে, আবিরের সাথে বিয়ে হবে মানে? ওর বিয়ে আমার সাথে ঠিক হয়েছে, তাই আমার সাথেই হবে। আরবি এক পা দুপা করে এগিয়ে যায় রৌনকের দিকে, ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে তার ছেলের স্বরে বলে, তোর তো দেখি বিয়ে করার খুব শখ। চল তোকে একটা যশোরপল্লী থেকে মেয়ে খুঁজে দিই। আফটার অল ইউ আর ব্লাডি বিচ, তুই তো এটারই যোগ্য। নিজের এমন ভয়ঙ্কর অপমানে রাগে দিলে সারা হয়ে যায় রৌনক। আঙ্গুল তুলে আরবিকে কিছু বলতে যাবে, তার আগে তাদের মাঝখানে এসে দাঁড়ায় আয়াস। তীব্র হুঙ্কার ছুড়ে বলে, এই আওয়াজ নিচে। ওর দিকে আঙুল তুলে তোর গোটা হাতটাই কেটে দেব। তাছাড়া তুই তো আমার শিকার, তোর সাথে আমার পুরনো হিসেব আছে। এর মাঝে আবির বলে ওঠে, একদম না ভাইয়া, ওর সাথে আমার বোঝাপড়া আছে। এত বড় কলিজা আমার বৃষ্টিকে বিয়ে করতে আসে? ওর কলিজা আমি কেটে ভুনা করে স্রোতের টিঙ্কুকে খাওয়াবো।